বর্তমানে পৃথিবীর সবচেয়ে উদ্যমমুখর, স্পন্দন আর সমৃদ্ধিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাকৃতিক সৌন্দর্য থেকে সভ্যতার সর্বোচ্চ বৈভব সবই এখানে দৃশ্যমান। সকাল 7:30 আমি এখন ডালাস এয়ারপোর্টে। ঠিক 8:05 আমার ফ্লাইট। আজ আমি এই ডালাস, টেক্সাস ছেড়ে আমার মাতৃভূমিতে ফিরে যাব। ডালাস শহর আমাকে অনেক কিছু দিয়েছে। এই শহরে কাটানো প্রতিটি মুহূর্ত আজ চোখের সামনে স্মৃতি হয়ে ভাসছে। এই শহর হয়তো আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি কোনোদিনও এই শহরকে ভুলে যাব না। পাসপোর্ট হাতে অপেক্ষা করছি। মনের ভেতরে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। দীর্ঘ 4 বছর পর মা বাবাকে সামনাসামনি দেখব। অবশ্য মা বাবা কেউ জানে না আমি দেশে আসতেছি। তাদেরকে সারপ্রাইজ দিব এই জন্যই বলা হয়নি। সেই কবে সীমান্তনীকে সামনে থেকে দেখেছি। মাঝে মাঝেই মনে হতো ওকে কয়েক হাজার বছর দেখিনি। আজ ওকে সামনে থেকে দেখব, সেই অদ্ভুত অনুভূতির কথা ভাবলে মনটা ভরে যায়। তবে সীমন্তনীকে জানিয়েছি ও আসবে এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করতে। এতক্ষণ এত বললাম, নিজের নামই বলা হয়নি। আমি শাওন আহমেদ। আমি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ও পরে এফসিপিএস মেডিসিন প্রথম পর্ব অর্জন করি। পরে বাবা মা আর সীমান্তনীর জড়াজড়িতে আমি আমেরিকাতে আসি। এখন আমি ডাবল এফসিপিএস ও এমসিপিএস ডিগ্রি অর্জন সহ মার্কিন রাষ্ট্র কর্তৃক স্বর্ণ পদকে ভূষিত হয়েছি। তাই সবাইকে এই খবর দিতে হঠাৎ করে দেশে যাওয়া। সকাল 8:05 প্লেন মেঘের দেশ পেরিয়ে আকাশে উড়তে শুরু করলো। জানালার ধারে সিট, বাইরে দেখার চেষ্টা করলাম। সামনের টিপির পর্দায় দেখতে পাচ্ছি আটলান্টিক অগভীর এলাকা ছেড়ে গাঢ় নীল পানির উপর এসে পড়েছে। সমুদ্র পর্বত অতিক্রম করছে। গাঢ় নীল পানি ছেড়ে পৃথিবীর সর্বোত্তরের নগরী হ্যামারফেস্ট পেরিয়ে নেদারল্যান্ড, সুইডেন, সাইবেরিয়া, ইন্দোনেশিয়া, তারপর বিকেল 4:30 আলোকমালায় সজ্জিত দুবাইয়ের সোনা ঝলমলে সৌন্দর্য চোখে পড়ল। বাংলাদেশ সময় রাত 9:40 চোখের সামনে ভেসে উঠল সরল রেখার মতো দীর্ঘ আলোর সোনালী সড়কের মতো রানওয়ে। প্লেন সেই রেখা বরাবর নিজেকে স্থির করে ধীরে ধীরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করলো। এখন 7 সাগর 13 নদী পেরিয়ে আকাশের পানশিতে ভাসতে ভাসতে আমার মাতৃভূমি বাংলাদেশে। দেশে ফিরে আমি খুশিতে আত্মহারা। এয়ারপোর্টে সীমান্তনীর জন্য অপেক্ষা করছি। পুরা এয়ারপোর্টে অনেক মানুষের ভিড়, কিন্তু সীমন্তনী পুরা এয়ারপোর্টের কোথাও নেই। তবে কি সীমন্তনী আসেনি? ও তো বলেছিল আমাকে রিসিভ করতে আসবে। বারবার ফোন দিচ্ছি, ফোনও অফ। ওর আবার কোনো বিপদ হলো না তো? এখন রাত 12:30, এখনও তো সীমন্তনী এলো না। বুঝতে পারছি না, আমি কি আরো কিছুক্ষণ অপেক্ষা করব নাকি বাসায় চলে যাব। রাত 1:30 বাসায় বেল বাজতেই ক্রিং টিং। 5 মিনিট পর মা ঘুম চোখে দরজা খুলে আমাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে বুকে জড়িয়ে আনন্দে কান্না করলো। মায়ের ডাকাডাকিতে বাবা আর ছোট বোন আসলো। তবে আমি তেমন কিছু বললাম না। নিজের রুমে এসে দরজা লক করে দিলাম। ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি সীমন্তনী আসলো না কেন, আর ওর ফোনই বা বন্ধ কেন। অনলাইনেও ওকে পাচ্ছি না। ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। ওর আবার কোনো বিপদ হলো না তো? আচ্ছা, ওর বাড়িতে গিয়ে খোঁজ নিলে কেমন হয়। কিন্তু এত রাতে কি যাওয়া ঠিক হবে? এমন নানান চিন্তা ভাবনা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ি। হঠাৎ ফোনের মেসেজ এর শব্দে ঘুম ভেঙে যায়। উঠে দেখি সকাল হয়ে গেছে। মাথা ভার হয়ে আছে। তবুও মাথা তুলে ফোনের স্ক্রিনে চোখ পড়তেই দেখি কয়েকটা মেসেজ। ফোনের লক খুলে মেসেজ দেখেই আমার পৃথিবীটা কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। বারবার মনে হচ্ছে যে আমি যা কিছু দেখছি সবটাই ভুল, মন গড়া কল্পনা। এমনটা কিভাবে হতে পারে? কিছুতেই এমনটা হতে পারে না। সীমন্তনী আমাকে কোনোদিন ধোঁকা দিতে পারে না, কারণ সীমন্তনী প্রথমে আমাকে ভালোবেসেছিল। পরে ধীরে ধীরে তার স্বভাব, ছোট্ট ছোট্ট কাজ আর পাগলামিতে আমিও তাকে ভালোবেসে ফেলি। আজ থেকে 6 বছর আগের কথা। আমি তখন ঢাকা মেডিকেলে ইন্টার্নশিপ করছিলাম। হঠাৎ একদিন জরুরি বিভাগে এক সিরিয়াস রোগী আসে। তার ও নেগেটিভ রক্তের প্রয়োজন। 30 মিনিটের মধ্যে রক্ত না দিলে হয়তো রোগী মারা যেতে পারে। এইটা খুব রেয়ার ব্লাড গ্রুপ, সহজে পাওয়া যায় না। নিজের বিবেক বারবার জানান দিচ্ছে রক্তের জন্য রোগী মারা যাবে, এটা হতে পারে না। আমি সেই রোগীকে ব্লাড দিলাম। এর কয়েকদিন পর থেকে শুরু হলো বিপত্তি। কয়েকদিন ধরে খেয়াল করছি একটা মেয়ে আমাকে ফলো করে, কিন্তু মেয়েটাকে আমি চিনি না, কখনো দেখিও নাই। যেখানেই যাই সেখানেই দেখি মেয়েটা। যদি একদিন দুদিন দেখতাম তাহলে হয়তো সন্দেহ করতাম না, কিন্তু প্রতিদিন দেখি, বিষয়টা আমার খুব ভাবায়। একদিন আমি মেডিকেলে যাচ্ছিলাম, তখন মেয়েটা আমার পিছু নেয়। আমি সেটা বুঝতে পেরে পিছনে তাকাই। তখন মেয়েটা অন্যদিকে হাঁটা শুরু করে। আমি মেয়েটাকে ডাক দেই,
এই যে মেয়ে, শুনছেন? মেয়েটা পিছনে তাকিয়ে মাথা নিচু করে লজ্জা পেয়ে বলল, জি, বলুন। আসলে কিছু মনে করবেন না। আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করেন। আমি কি জানতে পারি আপনি কেন আমাকে ফলো করেন? আসলে আমার নাম সীমন্তিনী। আর আমি আপনাকে ফলো করি কারণ আপনি কয়েকদিন আগে আমার বোনকে রক্ত দিয়েছেন। আজ আমার বোন সুস্থ শুধুমাত্র আপনার জন্য। তাই আপনাকে কৃতজ্ঞতা জানাবো বলে আপনাকে ফলো করি প্রতিদিন। কিন্তু সাহস হয়নি আপনার সামনে যাওয়ার। ও, কৃতজ্ঞতা জানানোর কিছুই নাই। একজন ডাক্তার হিসেবে রোগীকে সুস্থ করার দায়িত্ব আমাদের। আর কিছু বলবেন? না। তাহলে আমি যাই। আসলে মেডিকেলে যাব, দেরি হয়ে যাচ্ছে। ও আচ্ছা। আপনার ফোন নাম্বার কি পেতে পারি? আমার নাম্বার কেন? আসলে ডাক্তার সাহেব কখন কার কি হয় তাই জরুরি প্রয়োজন হলে ফোন দিব আর কি। আমি অচেনা কাউকে নাম্বার দেই না। প্রয়োজন হলে মেডিকেলে যোগাযোগ করবেন। আমি আছি সব সময়। ঠিক আছে ডাক্তার সাহেব, বাই। ওকে, বাই। পরে জানতে পারি সীমন্তনী আমাদের মেডিকেলের প্রথম বর্ষের ছাত্রী। একদিন কলেজের ক্যান্টিনে তার সাথে দেখা হলো। দুই চোখ ছিল কাজল দিয়ে আঁকা। আমার দিকে তাকিয়ে মুচকি হাসি হেসে খুশিতে জোয়ার ভাসছিল। কালো কেশে বিনুনি করে ক্লিপ দেওয়া। এভাবেই মাঝে মাঝেই দেখা হতো আমাদের। একটা সময় আমাদের বন্ধুত্ব, তারপর তাকে ভালোবেসে ফেলি। কারণ তাকে ভালো না বেসে থাকা যায় না। তাকে ভালোবেসে ফেলার একটা আলাদা অনুভূতি। তার প্রতি দুর্বলতার আর এক সমুদ্র ভালো লাগা। তাকে অবিশ্বাস করার মতো জায়গা থাকে না। শুধু থাকে দু চোখ ভরা বিশ্বাস। সারা জীবন একসাথে থাকার এক তীব্র ইচ্ছা। তাকে হারিয়ে ফেলার প্রচুর ভয়। আজও এইসব বিষয় মনে পড়লে খুব হাসি পায়। তখন নিজের অজান্তেই মনে মনে বলি, ইস, কি রকম ছিলাম তখন। কেমন যেন অদ্ভুত। অসময়ে ঝড়ের বেগে হঠাৎ করেই সীমন্তনী আমার জীবনে আসে। সবচেয়ে বড় কথা, এত বছর পরে এসেও সীমন্তনীর প্রতি আমার শুকনো অনুভূতি, আবেগ সব আগের মতোই আছে। দীর্ঘ 4 বছরে হাজার হাজার মাইল দূরে থাকলেও সেই দিনগুলোর স্মৃতি আমি আজও ভুলি না। রঙিন ছবির মতো আমার মনের মন্দিরে খুব যত্নে রেখেছি। তাকে এখনো আমি খুব ভালোবাসি। কারণ বাবা মার পরে যদি কেউ আমাকে ভালোবাসে আর কেয়ার করে, তা হলো সেই সীমন্তনী। ও আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমি মনে প্রাণে বিশ্বাস করি ও কখনো আমাকে ছেড়ে যাবে না। এইসব মেসেজ আমি বিশ্বাস করি না। এই ছবিগুলো সব মিথ্যা। কারণ সীমন্তনী এমন করতেই পারে না। আমি সীমন্তনীর মুখ থেকে শুনবো, তবেই বিশ্বাস করব কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম সীমন্তনীর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়িতে গিয়ে শুনি ও বাড়িতে নেই। আচ্ছা, মেসেজের ঠিকানায় গিয়ে দেখি তো সীমন্তনী সত্যি ওখানে আছে কিনা। ওখানে গিয়ে চমকে যাই। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সীমন্তনীর প্রতি আমার সকল বিশ্বাস ভেঙে গেল। তবুও যখন আমি ধীর পায়ে তাদের কাছে গিয়ে দাঁড়াই, আমি যে সীমন্তনীর পিছনে এসে দাঁড়িয়েছি সেটাও খেয়াল করেনি বোধ হয়। তাই তো সে এখনো তার নতুন প্রেমিকের কাঁধে মাথা রেখে খোশ গল্পে মাশগুল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কর্মকাণ্ড দেখছি। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি ওদের সামনে দাঁড়াতেই আমাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠলো। ও আমাকে এখানে এমন সময় আশা করেনি। শাওন, শাওন, তুমি এখানে? কেন? আমি আসাতে তোমাদের ডিস্টার্ব হলো বুঝি? সমস্যা নেই। তুমি বললে আমি চলে যাচ্ছি এখনই। আমি কারো ব্যক্তিগত জীবনের অপ্রত্যাশিত বাধা হতে চাই না। এভাবে কেন বলছো তুমি? তাছাড়া আর কিভাবে বলবো শুনি? আমি কি ভুল কিছু বলেছি? তখন সীমন্তনী ওর পাশে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, সাইমন, তুমি আপাতত যাও, পরে তোমার সাথে কথা হবে। কোনো মতো ছেলেটিকে নয় ছয় বুঝিয়ে পাঠিয়ে দিল সীমন্তিনী। এরপর আমাকে বলল, কবে এলে তুমি দেশে? হঠাৎ করে চলে আসলে যে? ওর কথা শুনে মাথা প্রচন্ড গরম হয়ে যায়। শত চেষ্টা করেও মাথা ঠান্ডা রাখতে পারলাম না। রাগে আমার চোখ মুখ লাল হয়ে যায়। আমার চোখ দেখে ও বলল, কি ব্যাপার, এমন করছো কেন? আমি মাথা ঠান্ডা করে বললাম, যে মানুষটা আমার দেশে আসার ব্যাপারে সবার চেয়ে বেশি বলতো, যে মানুষটা আমাকে অমুক তারিখেই দেশে ফিরতে হবে, তাকে দেওয়া কথা অনুযায়ী আমি নির্দিষ্ট তারিখে দেশে ফেরার পর এখন সেই মানুষটাই আমাকে জিজ্ঞেস করলো যে আমি কবে এসেছি দেশে। এখন তুমিই বলো, এমন ঘটনায় কোনোভাবেই কি নিজের মাথা ঠিক রাখা যায়? আমার পক্ষে অন্তত যায় না। আমার কথার উত্তর না দিয়ে সীমন্তিনী চুপ করে রইল। তার কিছুই বলার নেই। মাথা নিচু করেই আছে। ওকে আমি বিগত 6 বছরের চেয়েও বেশি সময় ধরে ভালোবাসি। নিজের থেকেও বেশি ভালোবেসেছি ওকে আমি। এমন পরিস্থিতিতে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে এই অবস্থায় দেখলে একজন প্রেমিকের মনের অবস্থা কিরকম হতে পারে সেটা হয়তো কোনোভাবেই কাউকে বলে বোঝানো সম্ভব নয়।
তবুও বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। আসলে এখানে যা দেখলাম, কি চলছে এখানে, সবকিছু আমাকে জানতে হবে। সীমন্তনীকে বললাম, কতদিন ধরে চলছে এসব? কিসের কথা বলছো তুমি? তোমার নতুন প্রেমিকের সাথে রিলেশনশিপ। কি বলছো তুমি? ওর সাথে আমার আবার কিসের রিলেশন হবে? ও তো আমার বন্ধু। ও, তাই বুঝি? বন্ধুর হাতে হাত রেখে রোমান্টিক কথাবার্তা বলাটা তোমার কাছে এখন খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে, তাই না? কি বলতে চাইছো তুমি? আমি যা বলতে যাচ্ছি সেটা একদম স্পষ্ট। কেন করলে আমার সাথে এমনটা? কেন ধোকা দিলে আমাকে? সীমন্তিনী চুপ করে আছে। আমার সর্বশেষ প্রশ্নের উত্তর এখন পর্যন্ত দিতে পারেনি সীমন্তিনী। এখনো চুপ করেই বসে আছে। আমি আবার বলে উঠলাম, চুপ করে আছো কেন? কথা বলো, উত্তর দাও। একদম মিথ্যা কথা বলবে না। বলো কেন করলে আমার সাথে এমনটা? বলো কেন করলে আমার সাথে বিশ্বাসঘাতকতা? কিভাবে পারলে আমার সাথে এটা করতে? তুমি না আমাকে কথা দিয়েছিলে যে সকল পরিস্থিতিতেই তুমি শুধুমাত্র আমার হয়েই থাকবে। তোমার সেই কথার ভিত্তিতেই এবং শুধুমাত্র তোমার জোরাজুরির কারণেই আমি নিজের মাতৃভূমি ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলাম। কারণ তুমি আশ্বাস দিয়েছিলে যে তুমি আমার, শুধুই আমার হয়ে থাকবে। তাহলে আজ কেন আমার স্থান তোমার জীবনে অন্য কারোর? এখনো ও চুপ করেই আছে। আমি ধৈর্যচ্যুত হয়ে ওর কাঁধ ধরে কয়েকটা ঝাঁকি মেরে খানিকটা চিৎকার দিয়ে বললাম, চুপ করে আছো কেন? বলো, বলো কেন করলে আমার সাথে এমন বেইমানি? এবারও আমার হাত ছাড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে বলে উঠল, এনাফ! অনেকক্ষণ ধরে তোমার পাগলামি সহ্য করেছি, কিন্তু আর নয়। তুমি সত্য কথা জানতে চাচ্ছিলে, তাই না? তাহলে শুনো, আমি আর তোমাকে ভালোবাসি না। আমার মনে, এমনকি জীবনে তোমার কোনো জায়গা নেই। আমি অন্য কাউকে ভালোবাসি যে আমার অস্তিত্বের সাথে মিশে আছে। সে আর কেউ নয়, যাকে একটু আগে দেখলে, আমার বন্ধু সাইমন, সেই। আশা করি তুমি নিজের উত্তর পেয়ে গিয়েছো। আমি আবার ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পছন্দ করি না, এটা তুমি আগে থেকে জানো। তাই সোজা কথার সোজা জবাব দিলাম। যতই একজন মানুষ তার প্রেমিকার এমন বিশ্বাসঘাতকতার কথা অন্য কোনো মাধ্যমের দ্বারা জানলে বিশ্বাস হয় না, খুব একটা কষ্টেরও হয় না। যখন তার ভালোবাসার মানুষটা নিজ মুখে এই কথাগুলো স্বীকার করে, তখন পূর্বের তুলনায় হাজার গুণ বেশি কষ্ট হয়। কখনো যেন কারো প্রিয় মানুষকে হারানোর কষ্ট সহ্য না করতে হয়, কারণ প্রিয় মানুষকে হারানোর কষ্ট মেনে নেওয়া যায় না। সেমন্তিনীকে হারানোর চেয়ে আমি যদি মরে যেতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। আর আমার মতো কাউকে যেন প্রিয় মানুষের মুখ থেকে এমন কথা শুনতে না হয়। সেমন্তিনী, তুমি একটা বারও এটা ভাবলে না যে তোমাকে এত ভালোবাসলো সে কি করে থাকবে তোমাকে ছেড়ে? তোমার কথায় আমি কতটা কষ্ট পেয়েছি তা শুধুমাত্র আমি জানি। কষ্ট হওয়ারই কথা, মানুষের মন তো। আমিও তো রক্ত মাংসের মানুষ। তাই আঘাত বুকের বামে এমনভাবে ক্ষতবিক্ষত করেছে যা থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। তবুও মনের মধ্যে একটু হলেও আশা ছিল যে ও অস্বীকার করবে এসব, বলবে যে, সবই ভুল দেখেছো তুমি, শাওন। আমি শুধু তোমার, সব সময় তোমারই ছিলাম, আছি আর থাকবো। কিন্তু না, এমনটা হয়নি। বরং ও আমার মুখের উপরেই সব সত্য স্বীকার করে নিল। আমাদের 6 বছরের ভালোবাসাটাকে মুহূর্তের মধ্যেই অস্বীকার করে সে আমার ভেতরটাকে বিধ্বস্ত করে দিল। আমার চোখে অথই পানি টলমল করছে। বহু কষ্টে নিজের চোখের পানিকে আটকে রাখলাম। আমি কোনো মতেই নিজেকে সংযত করে বললাম, কবে থেকে চলছে এসব? 6 মাসেরও বেশি সময় হবে। সত্যি আমাকে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে নিজের জীবনটাকে জড়ানো কি খুবই প্রয়োজন ছিল তোমার? আমার ভালোবাসায় কি কোথাও কোনো খুঁত ছিল, বা আমি কি কোনো ভুল করেছিলাম যে এমন একটা সিদ্ধান্ত নিলে তুমি? যদি আমি কোনো ভুল করে থাকি তবে আমাকে বলতে, আমার ভুলটাকে শুধরিয়ে নিতে। কিন্তু সেটা না করে তুমি কেন আমার জায়গা অন্য কাউকে দিয়ে দিলে, বলো? দেখো, জীবনটা আবেগ দিয়ে চলে না। তুমি তো 6 বছর হাজার হাজার মাইল দূরে ছিলে। এই 6 বছর তোমাকে সামনে থেকে অনুভব করা হয়নি, তোমার কাঁধে মাথা রেখে শরীর ছোঁয়া হয়নি। সামনাসামনি একবার দেখার যে প্রবণতা, তা তুমি বোঝোনি। এই ইচ্ছেটাকে বুকে নিয়ে কতদিন, মাস, বছর কাটিয়ে দিতে হয়েছে। সময় যত বেড়েছে, তোমার কাছে পাওয়ার ইচ্ছেটা ততটাই প্রবল হয়েছে। তুমি যখন ছিলে না আমার পাশে, তখন স্যামন আমার সাথে ছিল। ছি, তুমি এতটা নিচু মানসিকতার মেয়ে আমি জানতাম না। চুপ করো, তোমার এইসব কথা আমি আর সহ্য করতে পারছি না। একটা কথা তুমি হয়তো জানো না, যাকে তুমি সত্যিই মন থেকে ভালোবাসবে তার শরীর ছুঁয়ে অনুভব করতে হয় না, তাকে না ছুঁয়েও হাজার হাজার মাইল দূর থেকে তাকে অনুভব করা যায়। কেন চুপ করব? আজকে তোমাকে সবকিছু শুনতে হবে। তুমি তো 6 বছর আমাকে ছেড়ে সে আমেরিকাতে ছিলে নিজের ক্যারিয়ারের জন্য। তোমাকে কাছে না পেয়ে আমাকে যখন একাকিত্ব চারদিক থেকে ঘিরে ধরেছিল, তখন তুমি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলে। তোমাকে টপার হতে হবে, দেশ ছেড়ে ডাক্তার হতে হবে, তাই না?
আমার কথা ভাবার কি এত সময় তোমার ছিল বলো? আমার এই অসময়ে সাইমন আমার পাশে ছিল, আমার একাকিত্বটাও ঘুচিয়েছে, আমার পাশে থেকে যে সবসময় সাপোর্ট করেছে। সীমন্তিনী, কী সব বলছো তুমি? তুমি তো আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমেরিকা যেতে বলেছিলে। আমি তো এই দেশ আর তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমার অভাব যদি তুমি এত অনুভব করছো, আগে বলোনি কেন? আমাদের তো নিয়মিত কথা হতো। আমার সঙ্গ যদি তোমার এতই বেশি প্রয়োজন ছিল, তবে আমাকে আগেই বলতে। কেরিয়ারের দরকার ছিল না, আমি সব ছেড়ে চলে আসতাম। আমার জীবনে যদি তুমিই না থাকো, এত এত ডিগ্রি আর দেশ সেরা নাম করা ডাক্তার হয়ে কি করব বলো? আমি কেন বলবো তোমাকে আমার প্রয়োজন? তুমি কি কিছুই বোঝো না? তুমি কি একদিনও বোঝোনি তোমাকে ছাড়া আমি ভালো ছিলাম না? তোমাকে এত কথা কেন বলছি? তোমার আমাকে আর ভালোবাসা লাগবে না, তোমাকে আর ভালো লাগে না। আমি আমার জন্য একজন পারফেক্ট জীবনসঙ্গী পেয়ে গেছি। সেমন্তিনী, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না। আমি কোনো দুঃস্বপ্ন দেখছি না তো? তোমার মানা বা না মানায় কিছু যায় আসে না আমার। আজকে যা কিছু দেখেছো আর শুনছো সবটাই সত্যি। এই সত্যটা তুমি যত তাড়াতাড়ি মেনে নিবে, তোমার এবং আমার দুজনেরই মঙ্গল হবে। এই কঠিন সত্যিটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সেমন্তিনী আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করেছে। একটু আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম আমি সীমন্তিনীকে যতটা ভালোবাসি, তার চেয়ে কয়েক গুণ বেশি ও আমাকে ভালোবাসে। এত কিছুর পরেও আমি ওর হাত ধরে বললাম, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বিহীন নিজেকে কল্পনা করতে পারি না। প্লিজ বলো না এসব মিথ্যা। বলো না তুমি শুধু আমাকে ভালোবাসো, তুমি শুধু আমার। অঝরে কাঁদতে কাঁদতে কথাগুলো ওকে বললাম, কিন্তু আমার কান্নাজড়িত কথাগুলো ওকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেনি। বরং ও আমাকে এক ঝটকায় সরিয়ে দেয়। শুধু এইটুকুই নয়, রীতিমতো ও আমাকে থাপ্পড় মারার জন্য তেড়ে আসে। চোখ বুজে ওই জায়গায় দাঁড়িয়ে থাকি ওর হাতের থাপ্পড়ের অপেক্ষায়। কারণ আমি দেখতে যাচ্ছিলাম ও আর কত নিচে নামতে পারে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও যখন কিছু হলো না, তখন আমি নিজের চোখ দুটো আস্তে আস্তে খুলি। দেখি সীমন্তিনী খানিক দূরে দাঁড়িয়ে আছে। শেষ মুহূর্তে হয়তো কিছু একটা ভেবে আর থাপ্পড় দেয়নি। কি হলো, থাপ্পড় দিলে না কেন? এমনি। আর শোনো শাওন, আমি শেষবারের মতো বলছি, দয়া করে আমার জীবন থেকে সরে যাও। তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। একটা অনুরোধ করব, রাখবে? পারবো না। প্লিজ, আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। তুমি তো আমার সব ইচ্ছা পূরণ করেছো, তবে আজ কেন না বলছো? বলো কি ইচ্ছা তোমার? আমাকে চিরদিনের মতো ভুলে যাও। তুমি নিজের জন্য নতুন কাউকে খুঁজে নতুন করে তোমার জীবন শুরু করো। যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তবে আমার কথাটা রাখবে আশা করি। তার কথার কোনো উত্তর না দিয়ে চোখ মুছতে মুছতে সেখানে এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা গাড়িতে বসলাম। নিজ হাতে পরিয়ে দেব বলে সেমন্তিনীর জন্য সযত্নে আনা বেলি ফুলের মালা আর নূপুর গাড়ির জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। দু চোখ যেদিকে যায় সেদিকে যাব ভেবে গাড়ি প্রচণ্ড গতিতে চালানো শুরু করলাম। আজ চোখের সামনে হাজারো স্মৃতি ভাসছে। কাউকে মন থেকে ভালোবাসলে বুঝি এমন যন্ত্রণা পেতে হয়? কাউকে অন্ধের মতো ভালোবাসা কি অপরাধ? কত সহজে তুমি বলে দিলে ভুলে যাও। আমাকে ভালোবেসে লাভ নেই, তাকে ভুলে গিয়ে নতুন করে কাউকে খুঁজে নতুন জীবন শুরু করতে। সীমন্তিনী, তুমি কি জানো না, নতুন করে কারোর জন্য আমার হৃদয়ে বিন্দু পরিমাণ ভালোবাসার উৎপত্তি হবে না? এমনকি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা হলেও না। আমার জন্য কেন পারলে না অপেক্ষা করতে? কেন তুমি অন্যজনের সাথে নিজেকে জড়ালে, আমাকে মাঝ সাগরে ছেড়ে? আমি তো আজও তোমার জায়গা অন্য কাউকে দিতে পারিনি। আমেরিকায় থাকাকালীন অনেক ধনী এবং প্রতিষ্ঠিত মেয়েরা আমাকে ভালোবাসা, এমনকি বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি তোমার কথা ভেবে তাদের সবাইকে এক বাক্যে না বলে দিয়েছি। তবে তুমি কিভাবে পারলে এমনটা করতে? অজানা গন্তব্যের উদ্দেশ্যে নির্জন রাস্তা দিয়ে আমার এই ক্ষতবিক্ষত মনটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। কিছুতেই মনকে বোঝাতে পারছি না ওর শেষ ইচ্ছা পূরণ করতে হলে ওকে ভুলে যেতে হবে। ও যে আমার প্রথম ভালোবাসা, 6 বছরের সম্পর্ক, কিভাবে ভুলবো? তবে ওকে আর কখনো বিরক্ত করব না। কোনো দিনও ওর সাথে যোগাযোগ করব না। ওদের দুজনের পথের কাঁটা হব না। আজ থেকে ওকে আমার জীবন থেকে মুক্ত করে দিলাম। ও যার সাথে সুখে থাকতে চায় থাকুক। আমি চাই ও সবসময় ভালো থাকুক। বড্ড বেশি ভালোবাসি যে, তাই তো তাকে অভিশাপ দেওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না। আমি সেমন্তিনীকে বড্ড বেশি ভালোবাসি। তাই বলে তাকে যে পেতেই হবে এমনটা নয়। অনেক সময় নিজের জন্য না ভেবে তার ইচ্ছার মান আর তার ভালো থাকার কথা ভেবে ছেড়ে আসাটা এক অন্যরকম ভালোবাসা। সবকিছু পেয়ে যাওয়া মানেই কিন্তু ভালোবাসা নয়। কিছু না পাওয়ার মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে। ভালোবাসার মানুষকে জোর করে ধরে রাখা যায় না। তাই আজ তাকে মুক্ত করে দিলাম। তবে আমার এখন কি হবে? কিভাবে থাকবো ওকে ছাড়া? হঠাৎ ফোনের ক্রিং ক্রিং শব্দে স্ক্রিনে তাকিয়ে দেখি মায়ের ফোন। রিসিভ করতেই, হ্যালো।
মা, কোথায় আছিস বাবা? কাউকে কিছু না বলে ভোরবেলায় কোথায় গেছিস? একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই তোমাদের না বলে চলে আসছি। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে এত সকালে বাইরে যেতে হলো? মা, আমি গাড়ি ড্রাইভ করছি, বাড়ি এসে তখনই সামনে থেকে আসা একটা ট্রাকের ধাক্কায় চোখ মেলে চারিদিকে তাকিয়ে দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখি দেয়ালের কাছের টেবিলে একটা নার্স আর আমার মাথার কাছে চোখে ঘুম ঘুম চোখে আরো একজন বসে আছে। আমাকে হাসপাতালে কে এনেছে আমি এনেছি। বলেই আমার সামনে ঘুম ঘুম চোখে দাঁড়ালো একটি মেয়ে। মেয়েটাকে ঠিক অপরিচিত বলতে চাচ্ছি না, কারণ আমার মনে হচ্ছে ওকে আগে কোথাও দেখেছি, তবে স্পষ্টভাবে মনে পড়ছে না। আমি বললাম, কে আপনি? আমাকে হাসপাতালে ভর্তি করেছেন কেন? একে তো নির্জন রাস্তা, হাই স্পিডে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন, তারপর আবার বলছেন হাসপাতালে কেন ভর্তি করেছি। সময় মতো হাসপাতালে ভর্তি না করলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারত। কি আর ক্ষতি হতো? মারা যেতাম, তাহলেই তো ভালো হতো। কিরকম মানুষ আপনি শাওন সাহেব, নিজের মৃত্যু কামনা করছেন? আমি যেরকমই হই না কেন, আপনার কোনো সমস্যা? আর আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি কি আপনাকে চিনি, নাকি আপনি আমাকে চিনেন? আস্তে, একসাথে এত প্রশ্ন করলে উত্তর দেব কিভাবে? ঠিক আছে, বলুন এবার, আপনি কে? আমার নাম জানলেন কি করে? একটা একটা করে উত্তর দিই তাইলে। সর্বপ্রথম, আমার নাম শ্রাবণী। এবার অনার্স কমপ্লিট করেছি কেমিস্ট্রিতে। আমাকে চিনেন কিভাবে? আপনাকে কিভাবে চিনি সেটা আপাতত একটি রহস্য হয়েই থাকুক। আপনার সাথে কি বন্ধুত্ব করতে পারি? সরি, আমি পারবো না আপনার সাথে বন্ধুত্ব করতে। কেন? ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গিয়েছেন বুঝি? একদম বাজে কথা বলবেন না। আপনি কে বলুন তো? আমি কে এখনই তো বললাম। আপনার সম্পর্কে এত কিছু কিভাবে জানলাম সবকিছু বলবো, কিন্তু তার জন্য আমার সাথে বন্ধুত্ব করতে হবে। প্লিজ না করবেন না। আমার মতো ভদ্র মায়াবী মেয়েদের রিকোয়েস্ট রিজেক্ট করতে নেই। খুব বিরক্তকর লাগছিল, তাই আমি আর কথা বাড়ালাম না। চুপ করে ঘুমের ভান করলাম। ওকে, অনেক কথা বললাম, আপনি হয়তো বিরক্ত হচ্ছেন। আপনি বিশ্রাম করুন। বলেই চলে গেল মেয়েটা। একটু পর বাবা মা এসে কান্নাকাটি শুরু করে দিল। মা, এভাবে কান্নাকাটি করো না, সবাই দেখছে। আমার কিছুই হয়নি, দেখো আমি একদম সুস্থ। কিছু হয়নি মানে? দেখ মাথায় কতটা আঘাত লেগেছে। সন্তানের জন্য মায়ের যে কত চিন্তা হয় তুই কিভাবে বুঝবি? মা, আমি এখন বড় হয়ে গেছি, এত চিন্তার কিছু নাই। একদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে চুপচাপ থাকি, কারোর সাথে তেমন কথা বলি না প্রয়োজন ছাড়া। সারাদিন শুধু সীমন্তনীর কথা ভাবি। ফোনের গ্যালারিতে তার হাজার একটা ছবি। ছবিগুলো দেখতেই চোখের জল রাশি টপ টপ করে মাটিতে পড়ছে। ভোরের আলো ফুটতেই চোখের পানি মুছে নিলাম। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। ভালোবাসার যন্ত্রণা যে এতটা ভারী, সেটা বুঝতে পারি নির্ঘুম রাতে। নির্ঘুম চোখে একাকী জেগে থাকি, শুধু তোমার কথা ভাবি। তুমি তো আমাকে এত ভালোবাসতে, আজ সেই তুমি আমাকে একা করে দিলে। চোখের জলে বদলে যাচ্ছে অনেক কিছু, কিন্তু আমি আছি সেই আগের মতোই। একটুও কমেনি তোমার প্রতি আমার ভালোবাসা। সারা জীবন ভালোবেসে যাব তোমায়। আমার পৃথিবীর পুরোটা জুড়ে শুধু তুমি। আজ শ্রীমন্তিনী, আমার কথা কি একটুও মনে পড়ে না তোমার? জানি তোমারও মনে পড়ে। আগের মতো কারো মেসেজ দেখার জন্য এখন আর ভোরে ঘুম ভাঙে না। কেটে যায় দিন এখন একাকী। হারিয়ে ফেলেছি তোমাকে, তার থেকে বেশি হারিয়ে ফেলেছি নিজেকে। অনুভূতিগুলো শেয়ার করার মতো কেউ নেই। আমি যে প্রতিনিয়ত নীরবে কেঁদে ভাসাই, আমার এই দুঃখ দেখার বা বোঝার মতো কেউ থাকে না। আসলে সব কষ্ট সবাইকে দেখানো যায় না। হঠাৎ পেছনে বাবা এসে পিঠে হাত রাখে। চোখ মুছে তার দিকে তাকিয়ে বলি, বাবা তুমি? এখন কেমন লাগছে শাওন বাবা? আলহামদুলিল্লাহ ভালো। এই সময় তুমি এখানে? অফিসে যাওনি নাকি অসুস্থ? এমন কিছু না রে, না। একটু পর অফিসে যাব। কিছু বলবে বাবা? আমেরিকা থেকে আমাদের না জানিয়ে হঠাৎ চলে এলি, আবার অ্যাক্সিডেন্ট। হাসপাতাল থেকে আসার পর থেকে দেখছি তুই কারোর সাথে কথা বলিস না, সবসময় চুপচাপ থাকিস। এমনি বাবা, তেমন কোনো ব্যাপার না। বাবা তো বন্ধু, আমাকে বল কি হয়েছে তোর। যাই হোক, আমার সাথে শেয়ার করলে তোর মনটা হালকা হবে। না বাবা, কিছু হয়নি। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সামনের মাসে আমি আমেরিকা চলে যাব। এই কথা কি তোর মা জানে? না, তোমাকে প্রথমে জানালাম।
আচ্ছা, তোর মাকে জানা সিদ্ধান্তটা? এই কথা বলে বাবা চলে যায়। মায়ের রুমে নক করে বললাম, মা ভেতরে আসবো, একটা কথা ছিল। আয় বাবা। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আবার আমেরিকা ফিরে যাব। তুমি তাহলে সিদ্ধান্ত নিয়েই নিয়েছো আমেরিকা ফিরে যাওয়ার? জি মা। তাহলে আর দেরি করব না, এখনই বলে দিই তোমাকে ব্যাপারটা। কি ব্যাপার মা? গুরুতর কোনো কিছু কি? অবশ্যই গুরুতর। কি বলো? দেখো বাবা, আমি আর তোমার বাবা কোনোদিন তোমার খারাপ চাইবো না। তুমি আমার একমাত্র ছেলে, তোকে নিয়ে আমাদের কত আশা স্বপ্ন। তুই অবশ্য আমাদের সকল চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ করেছিস। এখন তোর ভবিষ্যতের জন্য কি করলে ভালো হবে সেটা তো আমাদেরকেই ভাবতে হবে। তা তো অবশ্যই, কিন্তু এখন এইসব কথা বলছো কেন মা? দরকার আছে। আচ্ছা বাবা, তোর কোনো পছন্দের কোনো মেয়ে আছে কি, যাকে তুই ভালোবাসিস, বিয়ে করতে চাস? এখন এইসব এমন প্রশ্ন কেন? যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দি। কার কথা বলবো? যাকে ভালোবাসতাম সে তো আজ আমার নেই। মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে বললাম, না, এমন কোনো মেয়ে নেই যাকে আমি বিয়ে করতে পারবো। তাহলে আমরা মেয়ে দেখা শুরু করি। তুই বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নে। কি উল্টা পাল্টা বলছো মা? তোমার মাথা ঠিক আছে তো? আমার বিয়ের কথা আসছে কোথা থেকে? দেখ বাবা, তুই আমেরিকা সেটেলড হচ্ছিস। তোর এই অগোছালো জীবনকে গোছানোর জন্য একজন ভালো জীবনসঙ্গী প্রয়োজন। মা, আমি একা ভালো আছি, এইসব জীবনসঙ্গী দরকার নেই আমার। তোর দরকার না থাকতে পারে, কিন্তু আমাদের দরকার আছে। তোকে একটা ভালো পরিবারের মেয়ের সাথে বিয়ে দেওয়া মা হিসেবে আমার দায়িত্ব। তোর বোন আদিত্য 2 বছর আগেই বিয়ে করেছে। ওর তো একটা মেয়েও আছে, আর তুই কি না বলিস বিয়ে করবি না? এই বয়সে কি আমার ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখার? মা, থাক না এইসব কথা এখন। থাকবে কেন? এতদিন তো তোকে বিয়ের কথা বলিনি, কারণ তুই লেখাপড়া করতি। এখন তুই পড়াশোনা শেষ করেছিস, আমেরিকায় ড্যাফোডিল হাসপাতালে কনসালটেন্ট হিসেবে জয়েন করবি। এখন নিজের পায়ে দাঁড়িয়েছিস, এখন তোকে বিয়েটা করতেই হবে। আমি কোনো বিদেশি মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমি চাই আমাদের দেশের ভালো শিক্ষিত মেয়ের সাথে বিয়ে দিতে, যেন আমাদের তোকে নিয়ে চিন্তা না করতে হয়। তোমার যা ভালো মনে হয় করো, বলেই রুম থেকে বেরিয়ে এলাম। আমাকে কাঁদিয়ে মাঝ সাগরে ছেড়ে যাওয়ার পর থেকে আমার জীবনটাই কেমন অগোছালো হয়ে যাচ্ছে। মন ভালো করার চেষ্টায় নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে উঠি। আগের বন্ধুদের গল্প আড্ডায় মেতে উঠি। সেদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় এসে দেখি রাত 10টা বাজে। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে কি যেন গল্প করছিল। আমিও ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে তাদের সাথে গল্পে যোগদান করলাম। গল্পের এক পর্যায়ে বাবা বললেন, কাল বা পরশুদিন আমরা মেয়ে দেখতে যাব। শুধু দেখতেই যাব না, বরং তোমায় দেখে যদি মেয়ে পছন্দ হয় তাহলে কালকেই বিয়ে পাকা কথা বলে আসব। তোমার মা আর আমি মেয়েকে আগেই দেখেছি, অনেক ভালো মেয়ে, আমাদের অনেক পছন্দ হয়েছে। আশা করছি এই মেয়েকে দেখলে তোমারও পছন্দ হবে। আমার ছোট বোন সিমরান ও শুরু করলো, আমার একটা সুন্দরী ভাবি চাই ভাইয়া, তোমাকে বিয়ে করতেই হবে। তোমার বিয়েতে আমি অনেক অনেক শপিং করব। আমার সব বন্ধু বান্ধবীকে দাওয়াত দিব, সাথে অনেক মজা করব। বাবা, ওই মেয়ের বায়োডাটা আছে কি তোমার কাছে? থাকলে দাও, আমি দেখতে চাই। বাবা রুম থেকে একটা খাম দিল। আমি খামটা নিয়ে রুমে আসলাম। রুমে এসে খাম খুলে আমি স্তব্ধ হয়ে যাই। এটা তো শ্রাবণী, যে আমাকে অ্যাক্সিডেন্টের পর হাসপাতালে ভর্তি করেছিল। বায়োডাটা থেকে নাম্বার নিয়ে ভাবছি এত রাতে ফোন দেওয়া কি ঠিক হবে? ফোন কি দিব নাকি দিব না? ফোন দিয়ে দেখি যদি রিসিভ করে। অপর পাশ থেকে রিসিভ করতেই আমি চমকে গেলাম। হ্যালো, আমি যদি খুব ভুল না করি তাহলে আপনিই শাওন আহমেদ, তাই না? আপনি কিভাবে বুঝলেন আমি শাওন? এটা না হয় পরেই জানলেন, এখন আপাতত রহস্য হয়ে থাক। সত্যি, আপনি রহস্যময়ী, আপনাকে বোঝা খুব কঠিন। তাই? হুম। একটু আগেই আপনার ছবি আর বায়োডাটা দেখে ফোন নাম্বার নিয়ে ফোন দিলাম। আর এত রাতে ফোন দিয়ে বিরক্ত করার জন্য সরি। ইটস ওকে, আমি জেগেছিলাম। ও, আমার অতীত বর্তমান সম্পর্কে হয়তো আপনি কিছু জানেন না। কালকে আমরা কি একবার দেখা করতে পারি? কখন দেখা করতে চাচ্ছেন? সকাল 10টায়। ওকে। আচ্ছা, আমি আপনাকে ঠিকানা মেসেজ করে জানাচ্ছি। অনেক ধন্যবাদ। কেন?
এই যে দেখা করতে চাইছেন আমার সাথে। ওকে, গুড নাইট, ভালো থাকবেন। গুড নাইট। সকাল 10টায় যখন আমি গেলাম তখন দেখি উনি আগেই এসে দাঁড়িয়ে আছে। আসতে কোনো সমস্যা হয়নি তো? না। কখন আসছেন? এই তো 15 মিনিট আগে। এবার বলুন কেন দেখা করতে বললেন? আমি বলতে শুরু করলাম, আমি সীমন্তিনীকে অসম্ভব ভালোবাসি, তাই আমি নতুন করে কাউকে ভালোবাসতে পারবো না। আপনি একজনকে ভালোবাসেন, পরিবারের কাউকে জানাননি কেন? কিভাবে জানাবো, সে তো আর আমার জীবনে নেই। ওহ, খুবই দুঃখজনক। তা আপনাদের প্রেম কতদিনের? আর কিভাবে শুরু হয়েছিল জানতে পারি কি? আমাদের 6 বছরের সম্পর্ক। আমরা এক মেডিকেলে পড়তাম। আমি যখন ইন্টার্নশিপ করছিলাম তখন সীমন্তিনী প্রথম বর্ষের শিক্ষার্থী। একটা ঘটনার পর আমাদের একটু কথাবার্তা শুরু হয়, তবে কেউ কাউকে তেমন করে চিনতাম না। তাহলে আপনাদের প্রেম শুরু হয় কিভাবে? মেডিকেলের ক্যান্টিনে দেখা হয়, ওর মুক্তধারা হাসিতে আমি আটকে যাই। ওকে দেখতাম নানান বাহানায় আমার আশেপাশে ঘুরঘুর করতো। ধীরে ধীরে সময়ের সাথে আমি বুঝতে পারি ওর প্রতি আমার এক অদৃশ্য টান। এইটা যে ভালোবাসার টান সেটা আমি একটু দেরিতে হলেও বুঝতে পারি। শ্রাবণী এইবার শান্ত স্বরে বলল, আপনাদের প্রেমের শুরু কিভাবে হয়েছিল? আমাদের সম্পর্কের শুরুটা ছিল এক ভালোবাসার দিনে। সেদিন ছিল বৃহস্পতিবার, 14ই ফেব্রুয়ারি। সেমন্তিনী পুরো ক্যাম্পাসের সবার সামনে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে আমাকে ভালোবাসার কথা জানায়। মাথা নিচু করে আমার হ্যাঁ সূচক উত্তর শোনার জন্য অধীর আগ্রহে বেকুল হয়েছিল। আমিও তাকে ফেরাইনি। আমি তার ভালোবাসাকে সাদরে গ্রহণ করি। শুরুটা খুব ভালোভাবে হয়েছিল আপনাদের প্রেমের। এখন তাহলে সেই আমাদের প্রেমের শুরু যত না সুন্দর ছিল, সমাপ্তিটা তার চেয়েও অনেক বেশি কষ্টের। এত গভীর প্রেমের সমাপ্তি কিভাবে হলো? আমার না খুব জানতে ইচ্ছে করছে। এত কিছু যখন বলেছি, বাকিটুকুও বলবো। সেদিন থেকে শুরু হয়েছিল নতুন করে পথ চলা। আমরা ভালো মন্দ সবকিছুই শেয়ার করতাম একে অপরের সাথে। আমাদের প্রেম অন্য সবার চেয়ে আলাদা ছিল। আমাকে সবসময় ঠিকমতো পড়াশোনা করার জন্য উৎসাহ দিত। আমার কেরিয়ার ভবিষ্যতের জন্য কি কি করতে হবে ও আমাকে সারাক্ষণ বলতো। আমি ওকে পড়াশোনায় সাহায্য করতাম, কোনো বিষয় না বুঝলে। ও সবসময় চাইতো আমি একজন ভালো ডাক্তার হই। সীমন্তিনী অন্য সব মেয়ের থেকে আলাদা ছিল। আফসোস, সে আর রইল কই আমার জীবনে। কথাগুলো একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বললাম। কিভাবে যে আমাদের সময়গুলো পার হয়ে যাচ্ছিল বুঝতেই পারিনি। হঠাৎ একদিন আমি স্কলারশিপ নিয়ে আমেরিকা যাওয়ার সুযোগ পাই। কিন্তু আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। শুধুমাত্র কেরিয়ারের জন্য পরিবার আর সীমন্তিনীকে ছেড়ে আমার একেবারে মন চাইছিল না হাজার হাজার মাইল দূরে অচেনা দেশ আমেরিকা যেতে। কিন্তু আমার পরিবার আর সীমন্তিনী চাচ্ছিল আমি যেন যাই। পরে সীমন্তিনী আমাদের ভবিষ্যতের ভালোর জন্য সেখানে যাওয়ার জন্য অনুরোধ করে। তার এই অনুরোধ ফেলতে পারেনি। তার উপর ভরসা করে পাড়ি জমাই নিজের দেশ ছেড়ে সেই আমেরিকার ডালাস শহরে। আমি দেশ ছেড়ে যাচ্ছি, তবুও ওকে শক্ত মনে হচ্ছিল। কিন্তু বিদায়ের সময় আমাকে জড়িয়ে বাচ্চাদের মতো কান্না শুরু করে। আমার বুকে মাথা রেখে বলেছিল আমি যেন ওকে ভুলে না যাই। ঠিক মতো পড়াশোনা করে ভালো ডিগ্রি নিয়ে দেশে ফিরে ওকে বউ করে আমেরিকা নিয়ে যাই। আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আফসোস। তাহলে কি আমেরিকা যাওয়ার পর আপনাদের সম্পর্কের ইতি হয়? না। তাহলে আমেরিকা থাকাকালীন আমাদের সম্পর্ক একদম ঠিক ছিল। আমাদের সকাল আর রাতে কথা হতো। আমার সব বিষয়ে খুঁটি খুঁটি খোঁজ নিত। আমি ঘুম, পড়াশোনা, খাওয়া দাওয়া ঠিকমতো করছি কিনা সব সময় খোঁজ নিত। আমি যেদিন রেজাল্ট আর স্বর্ণপদক পাই, ও যে কি খুশি হয়েছিল আমি তা বলে বোঝাতে পারবো না। আমি দেশে আসার খবর ওকে জানাই। ও আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসার কথা। আমি সেই তারিখে দেশে আসি, কিন্তু পুরো এয়ারপোর্টে কোথাও সে ছিল না। অপেক্ষা করতে করতে বাড়ি চলে আসি। ভেবেছিলাম কোনো সমস্যার কারণে আসতে পারিনি। কিন্তু সকালে একটা নাম্বার থেকে কিছু মেসেজ আর ছবি। ওই ছবিগুলোতে একটা ছেলের সাথে সীমন্তনী ছিল। আমি দেখে বিশ্বাস করিনি। পরে আমি পার্কে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। পরে ও নিজের মুখেই স্বীকার করে সেই ছেলের সাথে ওর সম্পর্কের কথা। ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। আমি একজনকে অনেক ভালোবেসেছিলাম, এখনও অনেক ভালোবাসি। তাই আমি চাই না তুমি আমাকে বিয়ে করে কষ্ট পাও। আমি হয়তো কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবো না। আমার উপদেশ হবে যে তুমি অন্য কাউকে বিয়ে করো, যে তোমাকে সত্যিই ভালোবাসতে পারবে। আমাকে ক্ষমা করে দিও, আমি বিয়ে করতে পারবো না। এখান থেকে গিয়ে তুমি তোমার পরিবারকে আমার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করবে, যেন তারা নিজে থেকে বিয়েটা ভেঙে দেয়। জানি তোমার খুব খারাপ লাগছে, তবে মন খারাপ করো না।
জীবনে এগিয়ে যাও। দোয়া করি তুমি জীবনে অনেক সুখী হবে। হয়তো আর কোনোদিন আমাদের দেখা হবে না। আমি আসছি। বলেই পিছনে না তাকিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসি। পেছনে তাকানোর সাহস আমার নেই, কারণ আমি জানি এখন শ্রাবণী কাঁদছে। এখন কাঁদছে, কিন্তু এতেই যে ওর মঙ্গল। ওকে আমার ক্ষতবিক্ষত জীবনের সাথে জড়ানো যাবে না। আমি কোনোদিনই চাই না আমার মতো অনুভূতি শূন্য মানুষের সাথে ওর ফুলের মতো সুন্দর জীবনকে জড়িয়ে নষ্ট করুক। তার চেয়ে ভালো ও অন্য কারোর সাথে নিজের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিক। আর আমি না হয় সীমন্তিনীর স্মৃতি আঁকড়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। বাড়ি আসতেই বাবা বলল, তোকে কতবার ফোন করেছি, রিসিভ করিস না কেন? আমাদের কত চিন্তা হয় জানিস না? সরি বাবা, ড্রাইভ করছিলাম তাই রিসিভ করতে পারিনি। ও আচ্ছা, বিকালে রেডি থেকো। কেন? শ্রাবণী আর তোমার বিয়ের কথা পাকা করতে যাব। একটু আগেই শ্রাবণীর বাবা ফোন করেছিল। শ্রাবণী নাকি বিয়েতে রাজি। সকালে নাকি তোদের দেখা হয়েছে, কথাও হয়েছে। মনে মনে বললাম, মেয়েটা কি পাগল নাকি? কি বিড়বিড় করিস? কিছু না বাবা। শোন, আমি মেয়ের বাবাকে কথা দিয়েছি, ওই মেয়েকেই তোকে বিয়ে করতে হবে। ওইটা তোর মা আর আমার শেষ কথা। আমাকে অনেকটা বাধ্য হয়েই রাজি হতে হয় বিয়ের জন্য। তাছাড়া আর কার জন্যই বাবা মায়ের এই ইচ্ছেটা অপূর্ণ রাখবো? সীমন্তিনী তো নিজেই আমাকে ছেড়ে গেল। তবুও আমার মন কোনোভাবেই সায় দিচ্ছে না। ওর জায়গায় শ্রাবণীকে আমার বউ হিসেবে মেনে নিতে হবে, এইটা ভাবলেই বুকের ভেতরটা কষ্টে হাহাকার করে উঠছে। বিকালে শ্রাবণীদের বাড়িতে যাই বিয়ের পাকা কথা বলতে। সবাই কথা বলছে। এর মাঝে ওর বোন আমাদের একান্ত কথা বলতে বললে আমি বলি যে আমরা পূর্ব পরিচিত, তাই এখন আর আলাদা করে কথা বলার প্রয়োজন নেই। বিয়ের কথা চূড়ান্ত হলো। 7 দিন পর আমাদের বিয়ের ডেট ঠিক করা হলো। বাসায় এসে ভাবছি, ওকে এত কিছু বলার পরেও কেন সে বিয়েতে রাজি হলো, কেন সে আমার সাথে নিজেকে জড়ালো, এমন হাজারো প্রশ্ন মাথায় ঘুরছে। ঠিক এমন সময় ক্রিং ক্রিং শব্দে ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। তবুও রিসিভ করলাম। ফোন রিসিভ করতেই, হ্যালো, কে বলছেন? এইটুকু সময়ের মধ্যে আমার কণ্ঠ ভুলে গেলেন? আমি শ্রাবণী। ও, বুঝতে পারিনি, তার মধ্যে আবার আননোন নাম্বার। এটা আমার আরেকটা নাম্বার, আপনি চাইলে এটাতে ফোন দিতে পারেন। ঠিক আছে, এবার বলো কেন ফোন দিয়েছো? এমনি কোনো কারণ নেই, আপনি বাসায় ঠিকমতো পৌঁছেছেন কিনা এটা জানার জন্যই ফোন করা। আমি বাসায় সুস্থভাবে পৌঁছে গেছি অনেকক্ষণ আগে। এইরকম ছোট ছোট কারণে আমাকে ফোন করবে না। কিন্তু কেন? কারণ আমাদের বিয়েটা এখনো হয়নি। হয়নি কিন্তু 7 দিন পর তো হবেই। যখন হবে তখন দেখা যাবে। এখন রাখছি। নিষেধ করার পরেও সে আমাকে কল দিত, আমার খোঁজ খবর নিত। আমি সকালে জগিং করছি কিনা, সকালের নাস্তা ঠিক সময়ে করেছি কিনা, রাতে তাড়াতাড়ি বাসায় ফিরছি কিনা, সব বিষয়ে খোঁজ নিত। ঠিক সীমন্তনীর মতো। তার প্রতিটা কথা কাজে আমি নিঃস্বার্থ ভালোবাসার ছোঁয়া অনুভব করতাম। 7 দিন পর জমকালো আয়োজন করে আমাদের অনুষ্ঠান করা হয়। স্টেজে বসে আমি কিছু একটা হারানোর তীব্র ব্যথা অনুভব করি। এই ব্যথা না যাবে কাউকে বলা, আর না যাবে কাউকে দেখানো। এটা যে সীমন্তনীকে চিরতরে হারানোর জন্য, সেটা আমি জানি। হঠাৎ সামনে অনেক মানুষের ভিড়ে একজনের উপর চোখ পড়ে। সে আর কেউ না, সীমন্তনী নিজে। এতদিন পর ওকে দেখে আমার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। কেমন যেন আনমনে দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই দেখি চোখ মুখে প্রাণোচ্ছল হাসি, আর পাশে সেই ছেলে সাইমনকেও দেখলাম। নিজের ভিতরকে পাথর করে নিজের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাই। আমিও চাই না তার মিথ্যা মায়ায় নিজেকে জড়াতে। কবুল বলার আগ মুহূর্তেও আমার বেহায়া মন সীমন্তিনীকে খুঁজছিল, কিন্তু ওকে কোথাও দেখলাম না। এখনো যে ও আমার মনের গভীরে জায়গা করে আছে, কিন্তু আর নয়। আর কিছুক্ষণের অপেক্ষা, শ্রাবণী হবে আমার বিবাহিত স্ত্রী। অন্য কোনো নারীকে নিয়ে আমি আর ভাবতে পারবো না। যে করেই হোক নিজের মনকে শক্ত করতে হবে। আমি আর কোনোদিন সীমন্তিনীকে নিয়ে ভাববো না। ও তো আমাকে নিয়ে ভাবে না। দিব্যি ভালো আছে সাইমনের সাথে। তাহলে আমি কেন ভাববো ওর কথা? শেষবেলায় শ্রাবণীর পরিবার থেকে বিদায় নিয়ে চলে আসি আমার বাড়িতে। শ্রাবণী বাসর ঘরে বসে আছে, আর আমি ছাদে বসে আনমনে চাঁদ দেখছি। হঠাৎ পেছন থেকে কারো হাতের স্পর্শে চমকে যাই। তাকিয়ে দেখি সে আর কেউ না, আমার বোন সিমরান। ভাইয়া, তুমি এখানে? আমরা তোমাকে সারা বাড়িতে খুঁজে খুঁজে শেষ। এত খোঁজার কি হলো? খোঁজার কি হলো মানে কি ভাইয়া? আজ তোমার বাসর রাত আর তুমি কি না ছাদে বসে আছো? ভাবি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। হয়েছে, তোকে এইসব বলতে হবে না।
আমি জানি সব। তুই ছোট, তাই এসব নিয়ে তোকে ভাবতে হবে না। তুই যা, আমি আসছি। না ভাইয়া, আমি তোমাকে নিয়েই যাব। ওকে চল। রুমে প্রবেশ করব, ঠিক তখনই দেখি আমার ভাবি আর সিমরান দরজা ধরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এভাবে দাঁড়ালে? আমি ভেতরে যাব কিভাবে? যাওয়া খুব সহজ, টাকা দাও আর ভেতরে যাও। আমার কাছে তো এত টাকা নাই। টাকা নেই? ডলার আছে তো, ওটাতেই চলবে। ওদের এই ঝামেলার জন্য ওদের চাওয়া টাকা দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি শ্রাবণী বসে বসে ঝিমাচ্ছে। তাই একটু কাশি দিলাম। আমার কাশির শব্দে হুড়মুড় করে খাট থেকে নেমে আমার সামনে দাঁড়ালো। মাথা ঝুঁকিয়ে সালাম করতে যাবে, আমি নিষেধ করলাম। ওকে খাটে বসতে বললাম। ওকে শান্তভাবে বলি, দেখো শ্রাবণী, আমার সব কিছু জানার পরেও বিয়ে করেছো তুমি, কিন্তু আমার একটু সময় লাগবে। আমি যাকে এতদিন জীবনসঙ্গী ভেবেছি, সেই জায়গায় তোমাকে মেনে নিতে আমার একটু সময় লাগবে। তখন শ্রাবণী আমার দু হাত ধরে বলল, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আমি কি আপনার বন্ধু হতে পারি? হুম। ধন্যবাদ। আমি সবকিছু জেনেই তোমাকে বিয়ে করছি। যত সময় নেওয়ার নাও। আমি কোনোদিন তোমাকে জোর করব না। যেদিন তুমি নিজ থেকে আমাকে গ্রহণ করবে, সেদিনই আমি তোমার ডাকে সাড়া দিব। সেদিন পর্যন্ত আমি অপেক্ষা করব। শ্রাবণীর এমন কথা শুনে আমার আর কিছুই বলার ছিল না। আমি শুধু মুগ্ধ হয়ে শুনলাম। বিয়ের কয়েকদিন পর আমি আমেরিকার ডালাসে চলে যাই। সেখানে ডেফোডিও হসপিটালে কনসালটেন্ট হিসেবে জয়েন করি। সময় যেতে থাকে, শ্রাবণী নিয়ম করে আমার খোঁজ খবর নিত। আমি এখানে থেকে শ্রাবণীর পাসপোর্ট, ভিসা সব কিছু ব্যবস্থা করি। তবে ভিসা জটিলতার জন্য কয়েক মাস লাগে। পাসপোর্ট, ভিসা সব কিছু রেডি হলে ও চলে আসে আমেরিকার ডালাসে। মিনিয়ামনিস হাউসে শুরু হয় আমাদের সংসার। আমরা যে বাড়িতে থাকি তার চারপাশে শত শত বাড়ি ঘর। সবগুলো বাড়ি দোতলা। আশেপাশে অনেক বাঙালিও থাকে। আমি সারাদিন হাসপাতালে রোগী নিয়ে ব্যস্ত থাকতাম। অন্যদিকে শ্রাবণী সুন্দর করে ঘরের সমস্ত কাজ করত। এখানে বসবাসকারী বাঙালির সাথে শ্রাবণীর ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন রাতে হাসপাতাল থেকে বাড়িতে আসতেই শ্রাবণী আমাকে মিষ্টি খেতে বলল। এই অসময়ে মিষ্টি, কি ব্যাপার? আসলে আমি কিছু চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম। একটি প্রাইভেট কলেজে লেকচারার হিসেবে জয়েনিং লেটার এসেছে। তুমি যদি অনুমতি দাও আমি চাকরিতে জয়েন করব। তুমি তো সারাদিন ব্যস্ত থাকো। আমি একা বাড়িতে থাকি। মাঝে মাঝে খুব একাকী অনুভব করি। যদি আমি চাকরিটা করি, আমার একাকী সময় কিছুটা কাটতো। এবার শুধু তোমার সিদ্ধান্তের অপেক্ষা। আমি বুঝতে পারছি, এত এক্সপ্লেন করতে হবে না। তুমি চাকরিটা করতে পারো। সত্যি? হুম। এটা শোনা মাত্র সে আচমকা জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কান্না করছো কেন? এটা কান্না নয়, আনন্দের কান্না। তাই? হুম। আসলে শ্রাবণী আমার অতীত জেনে বিয়ে করেছে। ওকে আমি কিছুই দেই নাই, অথচ ও আমার পাশে থেকেছে। আজ যখন ও কিছু চেয়েছে, কিভাবে না করি। শ্রাবণীর ঝলমলে হাসির দিকে তাকিয়ে অনেক ভালো লাগছিল। মনের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। এরপর থেকে আমরা প্রতিদিন সকালে একসাথে বেরিয়ে যেতাম নিজ নিজ কর্মস্থলে। শ্রাবণীর নিঃস্বার্থ ভালোবাসা আমাকে দিন দিন দুর্বল করে দিচ্ছে। আজকাল ওকে দেখলে আমার মনে প্রশান্তি আসে। আমার ইচ্ছে করে ওকে খুব করে ভালোবাসতে, কিন্তু মনের বাম কোণ থেকে বাধা চলে আসে। দিন যত যাচ্ছে শ্রাবণীকে দেখে মুগ্ধ হচ্ছে। ওর মতো মেয়েকে ভালো না বেসে থাকা যায় না, কারণ ওর মধ্যে আমি সীমন্তনীর প্রতিচ্ছবি দেখতে পাই। মেয়েটা সারাদিন ব্যস্ত থাকার পরেও আমাকে ভালোবাসা, কেয়ার করা, আমাকে মনের অজান্তে ওকে ভালোবাসতে বাধ্য করে। ওর প্রায় সবকিছু সীমন্তিনীর মতো। এই জন্য বেশি দিন ওকে দূরে রাখতে পারিনি। আমি ওকে প্রচণ্ড ভালোবাসি ফেলি। সেদিন রাতে হাসপাতাল থেকে বাড়ির গেটে নক করতেই দরজা খুলে গেল। পুরা বাড়ি অন্ধকার। মনের ভেতরে ভয় হলো, শ্রাবণী কোথায়? ওর কিছু হয়নি তো? তখনই হ্যাপি বার্থডে টু ইউ মাই লাভ। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সাথে সাথে পুরা বাড়ি আলোয় ঝলমল করা শুরু করলো। পুরা বাড়ি সুন্দর করে সাজিয়ে সামনে আমার পছন্দের রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে শ্রাবণী। কি ব্যাপার, আজ পুরা বাড়ি সাজিয়েছো? নিজেও খুব সুন্দর করে সেজেছো। জানো না আজ কি? না। আজ তোমার জন্মদিন ডাক্তার সাহেব। ও শিট, নিজের জন্মদিনের কথা ভুলে গেছি। সারাদিন রুগী নিয়ে থাকলে মনে থাকবে কি করে? ফোনটাও বাড়িতে ফেলে গেছো। মা ফোন করে জানালো আজ তোমার জন্মদিন। না হলে তো আমি জানতেই পারতাম না। তা ঠিক আছে, কিন্তু এত আয়োজন করার দরকার ছিল না। কেন, তোমার পছন্দ হয়নি? হয়েছে, তবে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার বউকে। আমার বউকে পরীর মতো লাগছে। কি যে বলো তুমি! সত্যি বলছি। একসাথে কেক কাটলাম, অনেক ভালো একটা মুহূর্ত কাটলো।
কিন্তু শ্রাবণীকে দেখে ওর থেকে আর দূরে সরে থাকতে পারিনি। ওর মাঝে হারিয়ে যাই, ওকে ভালোবেসে স্ত্রীর অধিকার দেই। ওর চোখে আমি যে পরিমাণ খুশি দেখেছি তা বোঝানো সম্ভব না। আজকে বুঝলাম ও কতটা কাঙ্গাল ছিল আমার ভালোবাসার। আজ 20শে ডিসেম্বর। তীব্র তুষারপাতের কারণে সারা শহরে জরুরি অবস্থা জারি করেছে। বাসা থেকে বের হওয়ার উপায় নেই। হাসপাতালেও যেতে হচ্ছে না কয়েকদিন ধরে। তাই দুপুরে খাওয়ার পর একটা শান্তির ঘুম দিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি শ্রাবণী নেই। ঘুম ঘুম চোখে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় রান্নাঘর থেকে বাসনের শব্দ আসে। রান্নাঘরের দরজায় উকি দিতেই চোখে পড়লো কাজ করছে শ্রাবণী। আমাকে দেখে হাসি মুখে তাকালো। আমিও হেসে বললাম, কি এত রান্না করছো? অনেক কিছু। আমিও কিছু করি, আমি কিন্তু রান্না পারি। না, রান্না শেষ, তুমি খাবার টেবিলে অপেক্ষা করো, আমি আসছি। আমি টেবিলে বসতেই শ্রাবণী এসে খাবার সার্ভ করে দিল। দাঁড়িয়ে আছো কেন? দুজনে একসাথে খাবো, তুমিও বসো। খাওয়া শুরু করতেই দেখলাম অনেক সুস্বাদু। আজকের রান্নাগুলো আসলেই খুব মজা হয়েছে। সত্যি? হুম, সত্যি অনেক ভালো হয়েছে। কিন্তু আমার পরিবউকে তো আর খালি মুখে প্রশংসা তো করতে পারি না। কি গিফট চাই বলো? শ্রাবণী গিফটের কথা শুনে খুশি হয়ে বলল, ধন্যবাদ। তুমি খুশি হয়ে যে গিফটটাই দিবে সেটাই চলবে আমার। একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? গুড নিউজটি হলো, থাক বলবো না, আমার খুব লজ্জা করছে। তাই? এত লজ্জার কিছু নাই, বলো পরি। তুমি বাবা হতে যাচ্ছ। সত্যি আমি বাবা হতে যাচ্ছি? হুম। বলেই লজ্জায় মুখ লুকিয়ে দৌড়ে রুমে গেল। আমি রুমে গিয়ে শ্রাবণীকে কোলে তুলে নিলাম। কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলাম। এ কি করছো? এইভাবে ঘোরালে আমি পড়ে যাব তো। আরে না, আমি যতক্ষণ আছি তোমার কিছুই হবে না। এখন শ্রাবণী আর কিছু বলছে না, আমার গলা জড়িয়ে ধরে আছে। আমার কাছে কি পরিমাণ যে খুশি লাগছে বলে বোঝানো যাবে না। শুধু একজন বাবা বুঝতে পারে সন্তানের ভালোবাসাটা কি। এখন আমি শ্রাবণীকে আগের থেকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি। ওর সব দিকে খেয়াল রাখার চেষ্টা করি। আমাদের ছোট্ট সংসার জীবন খুব ভালো কাটছিল। এভাবে আরো কয়েক মাস কেটে গেল। সময় যত যাচ্ছে আমার চিন্তা তত বাড়ছে। শ্রাবণীর দেখাশোনার জন্য একটা সার্ভেন্ট রেখেছি। তবুও আমার চিন্তার শেষ নেই। আমি সারাদিন বাড়িতে থাকি না। শ্রাবণীর কোনো সমস্যা হচ্ছে কিনা, ডেলিভারির সময় যত এগিয়ে আসছে আমার চিন্তা তত বাড়ছে। একদিন ঘুমের ঘরে চিৎকারের আওয়াজ পেলাম, আবার চিৎকারের আওয়াজ। বিছানায় ঘুমিয়ে আছি। বরফে ঢেকে নীরব হয়ে থমকে গেছে পুরা শহর। চারপাশ স্তব্ধ। হঠাৎই গঙ্গানো চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিছানা ছেড়ে উঠলাম, কিন্তু পাশে শ্রাবণী নেই। এটা দেখেই যেন বুকটা ধক ধক করছে। বাইরে থেকে ভেসে আসছে কি ভয়াবহ চিৎকার, এর সাথে গঙ্গানি। দরজা খুলে উকি দিয়ে দেখলাম সিঁড়িতে শুয়ে শ্রাবণী চেঁচাচ্ছে, পেটের ব্যথায় কাতরাচ্ছে। সিঁড়ি বয়ে রক্তের বন্যা হয়ে যাচ্ছে, আরও অসহ্য যন্ত্রণায় গঙ্গাচ্ছে। দৌড়ে শ্রাবণীর কাছে গেলাম, শ্রাবণীকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু শ্রাবণীর আর কোনো সাড়া শব্দ নেই। পুরা শরীর ঠান্ডা হয়ে আসছে। আমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর খেয়াল রাখতে পারি না। আমি পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছি। এইদিকে শ্রাবণী অসহ্য ব্যথায় কতক্ষণ যাবৎ পড়ে আছে আল্লাহ ভালো জানেন। অ্যাম্বুলেন্স আর হাসপাতালের নাম্বারে ডায়াল করলাম, অ্যাম্বুলেন্স এজেন্সি থেকে রিসিভ করলো না। এই বৈরী আবহাওয়ায় অ্যাম্বুলেন্স পাওয়া খুব কঠিন। এদের জন্য অপেক্ষা করার সময় নেই, সময় খুব কম। শ্রাবণীর অবস্থা খুব গুরুতর। এখনই হাসপাতালে না নিলে যা কিছু হতে পারে। যা করার আমাকেই করতে হবে। শ্রাবণীকে কোলে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছি। 15 মিনিটের মাথায় নাইটিঙ্গেল জেনারেল হসপিটালের সামনে গাড়ি থামাই। গেটের সামনে থেকে স্ট্রেচারে শুয়ে ওয়ার্ড বয় দ্বারা ভেতরে নেওয়া হলো। রিসেপশনিস্ট আমায় ভেতরে যেতে আটকে দিল। কিছু ফর্মালিটিস পূরণ করা জরুরি। সব ফর্মালিটিস ফিল আপ করে রিসেপশনিস্টের কাছ থেকে জানতে পারলাম শ্রাবণীকে দেখছে ডাক্তার সুশান্ত বড়ুয়া। উনি একজন ভারতীয়। আমরা পূর্ব পরিচিত। ডালাসে দুজনে একসাথে এমসিপিএস করেছি। সুশান্তের সাথে কথা বলে শ্রাবণীর কাছে গেলাম। শ্রাবণী শুয়ে আছে, হাতে স্যালাইন দেওয়া। ও চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। আমি রুমের ভেতরে গিয়ে ওর হাত ধরতেই শ্রাবণী চোখ খুলে। আমি যদি কোনো ভুল করে থাকি বা তোমাকে কোনো রকম কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিও শাওন। তোমার শরীরে এই অবস্থা, তার মধ্যে তুমি কি সব বলছো? তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার। আমি অনেক হ্যাপি তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়ে। এরপর সে কিছু একটা বলতে যাবে, তখনই শ্রাবণীর অক্সিজেন লেভেল কমতে শুরু করে। এই অবস্থা দেখে ডাক্তার শ্রাবণীকে ওটিতে নেওয়ার ব্যবস্থা করে। আমি বাইরে অপেক্ষা করতে থাকি। খুব টেনশন হচ্ছে।
এমন সময় ওটি থেকে নার্স বেরিয়ে এসে বলল, ও নেগেটিভ ব্লাড প্রয়োজন, কিন্তু এটা রেয়ার ব্লাড গ্রুপ হওয়ায় হসপিটালে নেই। আপনি বাইরে থেকে ম্যানেজ করুন। আমি ব্লাড দিব, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ঠিক আছে, চলুন, আমি আপনার ব্লাড নেওয়ার ব্যবস্থা করছি। ব্লাড দেওয়ার পর মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, তবুও উঠে ওটির সামনে গেলাম। 30 মিনিট পর আমার কানে বাচ্চার কান্নার আওয়াজ পেলাম। আমাদের বেবি হয়েছে, আমি তো মহা খুশি। কিন্তু শ্রাবণী ঠিক আছে তো? 10 মিনিট পর ওটি থেকে ডাক্তার সুশান্ত বেরিয়ে এলো। অপারেশন সাকসেসফুল। বন্ধু, তোমার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে। বাচ্চা সম্পূর্ণ সুস্থ। আমার শ্রাবণী কেমন আছে? অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য রোগীর অবস্থা ভালো না। আমরা 72 ঘন্টা অবজারভেশনে রাখবো। একটু পর ওটি থেকে আইসিইউতে শিফট করা হবে। আমি কি দেখা করতে পারি? হ্যাঁ, তবে কোনো কথা বলবেন না। ঠিক আছে। ধীর পায়ে আইসিইউ এর ভিতরে নিয়ে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখি শ্রাবণী চোখ বন্ধ করে শুয়ে আছে। তার পাশে আমার মেয়ে শুয়ে আছে, কান্না করছে। শ্রাবণী, তুমি এখনো চোখ বন্ধ করে আছো? দেখো না, আমাদের মেয়ে হয়েছে। শ্রাবণী, উঠো না। ডাক্তার সুশান্ত বড়ুয়া চেক আপের জন্য রুমে আসলো। বন্ধু, তুমি বাইরে যাও, আমি যথাসম্ভব চেষ্টা করব। আমি বেরিয়ে আসি। বাইরে টানা 72 ঘন্টা খাওয়া ঘুম বাদ দিয়ে আইসিইউ এর সামনে অপেক্ষা করি কখন শ্রাবণীর জ্ঞান ফিরবে। মনে পড়ে যায় শ্রাবণীর জন্মদিনের কথা। সেদিন শ্রাবণী আমার কাছে তার পছন্দের অর্কিড আর নূপুর চেয়েছিল, তাকে দিতে পারিনি। ফুল আর নূপুর ছিল সীমন্তিনীর খুব পছন্দের, তাই তো শ্রাবণীর জন্য ফুল কিনতে গিয়েও কিনতে পারিনি। ফুল আর নূপুর দেখলে আজও সীমন্তিনীর কথা মনে পড়ে যায়। যে শ্রাবণী আমার জন্য এত কিছু করেছে, আমি তার জন্য কিছুই করতে পারিনি। আমার জন্যই আজ ওর এই অবস্থা। আমি শ্রাবণীর পাশে ওর হাত ধরে বসে আছি। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। শ্রাবণীর ডাকে উঠে আমি তাকিয়ে দেখি যে শ্রাবণী আমার দিকে তাকিয়ে কান্না করছে। আমি শ্রাবণীকে জড়িয়ে ধরে বললাম, শ্রাবণী, আমি জানতাম তোমার কিছু হতে পারে না। আমি না থাকলে আমার ডাক্তার সাহেবের যত্ন কে করবে শুনি? আমি কতটা ভয় পেয়েছিলাম জানো? তোমার চেহারার এ কি অবস্থা করেছো? ঠিক মতো খাওয়া, ঘুম কিচ্ছুই করো না, তাই না? এখন থেকে আর চিন্তা করতে হবে না। দেখো, আমি একদম সুস্থ হয়ে গেছি। ডাক্তার সাহেব, আমার সন্তান কোথায়? আমার কুলে দাও প্লিজ। আছে, আমাদের একটা মিষ্টি রাজকন্যা হয়েছে। আমি পাশেই দোলনা থেকে রাজকন্যাকে তুলে শ্রাবণীর কোলে তুলে দিলাম। 2 দিন পর শ্রাবণীকে নিয়ে বাড়ি চলে আসলাম। শ্রাবণী আর আমার ছোট্ট রাজকন্যা সায়ন্তনীকে নিয়ে আমাদের দিন ভালোই কাটছিল। আজকাল আমার আর মন খারাপ হয় না। আমার ছোট্ট রাজকন্যার দিকে তাকালে আমার মন এক নিমিষে ভালো হয়ে যায়। এর মধ্যে কেটে যায় আরো 2 বছর। এখন সায়ন্তিনী সুন্দর করে আদো আদো কথা বলে, সারা বাড়ি দৌড়াদৌড়ি করে। আমি চেষ্টা করি ওর সাথে খেলতে। সেদিন সায়ন্তিনীর সাথে বল খেলছি, এমন সময় আমার ফোন বাজছে। ফোনটা রিসিভ করার পর মার গলা শুনতে পাই। কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আছি আর কি। এভাবে বলছো কেন? বাড়ির সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে, কিন্তু এবার তোকে দেশে আসতে হবে। না মা, আমার ছুটি নেই, আমি দেশে যেতে পারবো না। তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? আর দেশে ফিরে আসবি না? আমাদের কথা ছেড়েই দিলাম, ছোট বোনের জন্য হলেও এইবার তোকে দেশে ফিরতেই হবে। সিমরানের কি হয়েছে? সিমরানের বিয়ে ঠিক হয়েছে। সত্যি? এটা তো অনেক বড় সুসংবাদ। কার সাথে ঠিক হয়েছে? এটা দেশে এলেই জানতে পারবি। ছেলে ডাক্তার, অনেক ভদ্র, আর পরিবারও অনেক ভালো। তাহলে খুব ভালো। হুম, কিন্তু তোর বোন এক কথা, তুই না এলে সে নাকি বিয়ে করবে না। তোর চেয়ে 10 গুণ জেদি হয়েছে, তাই ওর বিয়ে হবে কি না এটা তোর দেশে আসার উপর নির্ভর করছে। সিমরানের সাথে কথা বল। কি রে পুচকি, বিয়ে করবি না কেন? তুমি না আসলে আমি বিয়েই করব না। এ নিয়ে দ্বিতীয় কোনো কথা হবে না। তুমি আসবে মানে আসবেই। দেখ আমার সোনা বোন, আমি হয়তো তোর বিয়েতে থাকতে পারবো না। আমার অনেক কাজ। হসপিটাল থেকে ছুটি পাওয়া খুব কঠিন। প্রমিস, তোর ভাবি আর সায়ন্তনী যাবে। না, তোমাকে আসতেই হবে। আমার সমস্যাটা বোঝার চেষ্টা কর। তুই বিয়ে করে ফেল, জেদ করিস না। ঠিক আছে, তুমি না আসলে আমি বিয়েই করব না। এটাই আমার শেষ কথা। তাড়াতাড়ি পাসপোর্ট ভিসা রেডি করে তোমাদের আসার ডেট আমাদের জানাবে। আমার ভাতিজিকে দেখার জন্য আমার আর তর সইছে না। ওকে রাখছি।
ফোন কেটে দেয় সিমরান। পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিল শ্রাবণী। কি করা যায় তাই ভাবছি। তখনই শ্রাবণী বলল, আশা করি এবার তুমি দেশে যাবে, অন্তত ছোট বোনের কথা ভেবে। তোমার জেদের জন্য তোমার বোনের বিয়ে আটকে থাকুক, এটা নিশ্চয়ই তুমি চাইবে না। আমি জেদ করছি নাকি সিমরান করছে? জেদ তুমি করছো, তোমার জেদটাই বেশি। 5 বছর তো দূরে ছিলে, এবার অন্তত যাই চলো। আমি জানি কেন তুমি দেশে যেতে চাও না, কিন্তু মা বাবার কথা তো একবার চিন্তা করবেই। তাদেরকে সামনে থেকে তাদের বড় ছেলেকে দেখতে ইচ্ছে হয় না বলো? তাদের একমাত্র নাতনিটাকেও তো কাছে পাওয়া, আদর করার ইচ্ছে হয়। এটা কি তুমি বোঝো না? তুমি তো আমাদের মেয়েকেও তার দাদা দাদির ভালোবাসা থেকে বঞ্চিত করছো। কথাগুলো বলে শ্রাবণী সায়ন্তনীকে নিয়ে রুমে চলে গেল। আর আমি ওখানে বসে ভাবতে লাগলাম, কি করা উচিত এখন আমার? কিভাবে যাব আমি? ওই দেশে যে বিশ্বাসঘাতক আছে। আমি দেশে ফিরতে চাই না। আর না, আমি আর অতীত মনে করব না। ছোট বোনের খুশির জন্য এইবার আমি দেশে যাব। পাসপোর্ট ভিসা রেডি করে 5 বছর পর আমি নিজের জন্মভূমি বাংলাদেশের উদ্দেশ্যে অনেকটা অনিচ্ছা সত্ত্বেই যাত্রা করার প্রস্তুতি গ্রহণ করছি। বাংলাদেশ সময় সকাল 9টা 40 মিনিটে 7 সাগর 13 নদী পেরিয়ে আকাশের পানশিতে ভাসতে ভাসতে আমার মাতৃভূমি বাংলাদেশে চলে আসলাম। দেশে ফিরে আমি খুশিতে আত্মহারা। শ্রাবণীও অনেক খুশি, এটা তার হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে। অন্যদিকে আমার ছোট্ট রাজকন্যা আমার কাঁধের উপর ঘুমাচ্ছে। 5 বছর পর দেশের মাটিতে পা রাখলাম আমরা। আমাদের রিসিভ করার জন্য এয়ারপোর্টে আমাদের দুই পরিবারের লোকজনই এসেছে। সকলকে এয়ারপোর্টেই আলিঙ্গন করলাম। 5 বছরে কত কিছুই বদলে গিয়েছে। আমেরিকা থাকাকালীন সকলের সাথেই কম করে হলেও ভিডিও করে কথা হতো। তবুও এত বছর পর সামনাসামনি সকলকে পাওয়ার অনুভূতি একেবারেই আলাদা। বয়স বেড়েছে সকলেরই। বাবা মায়ের চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। সবকিছুই সময়ের খেলা। এয়ারপোর্ট থেকে বাসায় আসার পথে আশেপাশের সবকিছু দেখতে লাগলাম। আশেপাশের প্রতিটা জায়গায় আমার পরিচিত ছিল, কিন্তু এখন বেশ অনেক কিছুই চিনতে পারছি না। অনেক কিছুই বদলে গিয়েছে। বদলে যাওয়াটাই স্বাভাবিক। পুরা শহর বড় বড় অট্টালিকায় ভরে গেছে। শত শত শপিং মল, 5 স্টার হোটেল, চাইনিজ রেস্টুরেন্ট, আরও কত কিছু। 5 বছর আগে এত কিছু ছিল না। এই 5 বছরে দেশের অনেক কিছু বদলে গেছে। আমাদের ছোট্ট রাজকন্যা তাদের দাদা দাদি আর নানা নানিকে পেয়ে খুব খুশি। এত বছর পর দেশে এসেছি, তাই সবাই অনেক খুশি। গাড়িতে যাওয়ার পথে সকলের সাথেই অনেক কথা হলো। সবার একটা কমন প্রশ্ন, কেন আমি এতগুলো বছরে একবারের জন্য হলেও দেশে আসিনি? এমনকি শ্রাবণীকেও দেশে আসতে দেইনি কেন? এটার সঠিক উত্তরটা আমি দিতে পারিনি কাউকে, কারণ এর উত্তরটা যে কাউকে দেওয়ার মতো নয়। কোনো মতে সকলকে এটা সেটা বলে আমি এড়িয়ে গিয়েছি বিষয়টা। আমরা আশায় 7 দিন পর বিয়ের দিন ঠিক করা হলো। সবকিছু যথা নিয়মেই চলতে লাগলো। বিয়ের বাড়িতে কত রকমের কাজ। আমার একমাত্র বোনের বিয়ে বলে কথা, আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। এই জন্য সব দায়িত্ব আমি নিলাম। শহরের সেরা ডেকোরেশন এজেন্সিদের দিয়ে পুরা বাড়ি বিয়ের 3 দিন আগেই সাজানোর ব্যবস্থা করা। অতিথিদের থাকা খাওয়া ব্যবস্থা করা। মা বাবা খুব খুশি এতদিন পর দেশে এসে বোনের বিয়ের সমস্ত দায়িত্ব নেওয়া দেখে। বিকালে আমার প্রিয় বন্ধু মহলকে ফোন করলাম। সন্ধ্যায় বন্ধু বান্ধবদের সাথে দেখা করলাম। সকলেই বিয়ে করে এখন সংসার করছে আপন নিয়মে। আমি কেন এতদিন দেশে আসিনি, কেন ওদের সাথে আর যোগাযোগ রাখিনি, এমন সব প্রশ্নে আমি জর্জরিত। তবুও সবাইকে পরিবারের লোকজনদের মতো এটা সেটা বলে ঠান্ডা করলাম। এত বছর পর দেখা হয়ে অনেক আড্ডা দিলাম। একটা বিষয় লক্ষ্য করে আমার খুব ভালো লাগছে। 5 দিন হলো দেশে এসেছি। সীমন্তনীর আর কোনো খোঁজই আমি পাইনি। অবশ্য চেষ্টাও করিনি। ভাগ্য ভালোই আমার বলতে হবে। কারণ পথে ঘাটে কোথাও ওকে কিংবা ওর সম্ভাব্য বর্তমান স্বামী সাইমনকেও আমি আর দেখিনি এই শহরে। ভালোই হয়েছে। আমিও মুখখানাও আর দেখতে চাই না ওই বিশ্বাসঘাতকটার। ওকে দেখার আগেই ভালোই ভালোই সিমরানের বিয়েটা হয়ে যাক। আর তারপরেই আমি শ্রাবণী আর সায়ন্তনীকে নিয়ে আবার ফেরত যাব আমেরিকা। সিমরানের পছন্দসই বিয়ের সকল কেনাকাটা শেষ হলো। আমরা সকলে মিলেই করলাম। আমাদের মেয়ে খুব খুশি দেশে এসে। দাদা দাদি ফুপুকে পেয়ে তার যেন আনন্দের শেষ নেই। এমনটা হওয়ারই কথা। রক্তের বন্ধন বলে কথা। দেখতে দেখতে 6 দিন পেরিয়ে গেল। সারা বাড়ি ভর্তি মেহমান। পুস্কি সিমরানের গায়ে হলুদ হলো। যথারীতি বিয়ের দিনেও গড়িয়ে আসলো। বিয়ে বাড়িতে সবাই সুন্দর করে সেজেছে। হঠাৎ চোখ গেল সিমরানের পাশে বসে থাকা অতি সুন্দরী রমণীর দিকে। আর মুহূর্তে চোখটা আটকে গেল তার গভীর চোখের মায়ায়। টানা টানা কাজল কালো চোখে তাকিয়েই আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।
হালকা আলো তার মসৃণ গালে এসে পড়ে গাল দুটো গোলাপি আভা ধারণ করেছে। গোলাপি পাপড়ির ন্যায় ঠোঁটে মুক্তোর দানার মতো হাসি, এই হাসিতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম। ইচ্ছে করছিল পকেটে থাকা ওই ফুলের মালা তার কৃষ্ণকেশের খোঁপায় গুজে দিতে, কিন্তু আজও তাকে দিতে চেয়েও পারলাম না। এখনো কেন জানি মনের মধ্যে অদৃশ্য বাধা। সময় মতো বিয়ের গাড়ি চলে আসলো। গেটের সামনে অনেক ভিড়, কিন্তু বর যখন গাড়ি থেকে নামলো আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এইটা কি করে হতে পারে? আর এই ছেলে বরের বেশে এখানে কেন? এই ছেলের সাথে আমার বোনের বিয়ে কিছুতেই হতে পারে না। আমি কোনোভাবেই আমার বোনের জীবন নষ্ট হতে দিব না। কত বড় সাহস আমার বোনকে বিয়ে করবে! ওকে আমি খুন করে ফেলবো। আমি ওকে মারতেই যাব, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে আটকালো। পেছনে তাকিয়ে দেখি শ্রাবণী। এভাবে আমাকে আটকালে কেন? তুমি রেগে কি করতে যাচ্ছ? আমার হাত ছাড়ো শ্রাবণী। এই সাইমনকে আমি আজ মেরেই ফেলবো। আমার কাছে থেকে সীমন্তিনীকে কেড়ে নিয়েছে, এখন আমার বোনের জীবন নষ্ট করতে আসছে। আজকে আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। কিসব বলছো? একটু পর ওর সাথে তোমার বোনের বিয়ে হবে আর তুমি কিনা বলছো ওকে মেরে ফেলবে? তুমি যেটা জানো না এইটা নিয়ে কথা বলো না। মাথায় রক্ত চড়ে গেছে আমার, হাত ছেড়ে দাও। না, ছাড়বো না। তুমি এতদিন যা ভেবেছো তা ঠিক নয়। সাইমনের কোনো দোষ নেই। আর না, তোমাকে আমি আজ সব বলবো, কিন্তু আমার অনুরোধ, বিয়েটা ভালোভাবে হতে দাও। কোনো ঝামেলা করো না প্লিজ। কিন্তু সব জেনে শুনে এই ছেলের সাথে বিয়ে কি দিতে পারি বলো? তুমি এতদিন যা ভাবছো এমন কিচ্ছুই না। সাইমন খুব ভালো, সিমরানকে অনেক ভালো রাখবে। আমার উপর ভরসা করতে পারো। ঠিক আছে, শুধুমাত্র তোমার কথায় ওকে ছেড়ে দিলাম, কিন্তু আমার বোনের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তখন তোমাকে ছেড়ে কথা বলবো না। সুন্দরভাবে বিয়ে সম্পূর্ণ হলো। সন্ধ্যার আগেই কনে বিদায় হলো। কনে বিদায়ের সাথে সাথে আমি শ্রাবণীর কাছে গেলাম সবকিছু জানার জন্য। শ্রাবণী, বলো, তখন কি বলতে চেয়েছিলে? বলবো। আগে গাড়িতে উঠো, তারপর বলছি। ড্রাইভারকে ইশারা করে এক জায়গায় নিয়ে যেতে বলল। শ্রাবণী বাসায় ফোন করে জানিয়ে দিল আমাদের বাড়ি ফিরতে একটু রাত হবে। আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরঘুর করছে। অন্যদিকে শ্রাবণী কিছুই বলছে না, তাই আমিও আর কিছু জিজ্ঞাসা করলাম না। একটু পর একটা বাড়ির সামনে থামলো। এই বাড়ির সাথে জড়িয়ে আছে কত স্মৃতি। কতদিন যে এই বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছি, তবে বাড়িটা আগের মতো নেই। কেমন যেন অন্যরকম লাগছে। আফসা আলোয় জীর্ণ শীর্ণ মনে হচ্ছে। শ্রাবণী বলল, গাড়ি থেকে নামো, আমরা ভেতরে যাব। আমি যাব না। এই বিশ্বাসঘাতকের বাড়িতে আমি কিছুতেই যাব না। তুমি কি সবকিছু জানতে চাও না? সবকিছুই জানতে চাই। তাহলে কথা না বাড়িয়ে আমার সাথে ভেতরে চলো। দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে শ্রাবণী বাড়ির ভিতরে ঢুকলো। পুরা বাড়ির আসবাবপত্র সাদা কাপড়ে ঢাকা, তার উপর অনেক ধুলো জমে গেছে। মনে হয় অনেক বছর ধরে এখানে কেউ থাকে না। শ্রাবণী, এই বাড়িতে কেউ থাকে না? না, সীমন্তিনীর না, কিচ্ছু না। আঙ্কেল আন্টি 5 বছর আগে তাদের বড় ছেলে সুমন ভাইয়ের সাথে লন্ডনে চলে গেছে। এরপর আর দেশে ফিরে আসেনি। ও, তার মানে সীমন্তিনীর বিয়ের পর আঙ্কেল আন্টি লন্ডনে চলে গেছে? না, কি না? কিচ্ছু না, আমার সাথে আসো। শ্রাবণী সীমন্তিনীর ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। শ্রাবণী, তুমি ওই বিশ্বাসঘাতকের ঘরের দিকে যাচ্ছ কেন? তুমি আমার বোনকে বিশ্বাসঘাতক বলতে পারো না। কি? সীমন্তিনী তোমার বোন? হ্যাঁ, ও আমার মামাতো বোন। মনে আছে 11 বছর আগের কথা? একজন রোগী অ্যাক্সিডেন্ট করে ঢাকা মেডিকেলে ভর্তি হয়, যাকে তুমিও নেগেটিভ রক্ত দিয়েছিলে। হ্যাঁ, মনে আছে। ওই রোগী অন্য কেউ না, আমিই ছিলাম। এবার শ্রাবণী ঘরের দরজা খুলল। হঠাৎ করেই যেন একটা দমকা হাওয়া লাগলো। এমন মনে হলো যেন এই ঘরটা আমাদের অপেক্ষাতেই ছিল। ঘরে ঢুকে আমি স্তব্ধ হয়ে গেলাম। পুরা ঘরের দেওয়ালে আমার ছবি টাঙানো। আমি দেশে থাকাকালীন ও আমেরিকা থাকাকালীন যত ছবি পাঠিয়েছিলাম সব ছবি দেওয়ালে টাঙানো। ধীর পায়ে এগিয়ে গেলাম। ঘরের শোকেসে আমার দেওয়া সমস্ত গিফট সুন্দর করে সাজানো। টেবিলে একটা ডায়েরি দেখতে পেলাম। এইটা সেই ডায়েরি যেটাতে ও সব কথা লিখে রাখতো। আমি কতবার যে দেখতে চেয়েছি তার হিসেব নেই, কিন্তু সীমন্তিনী কোনোদিন দেখতে দেয়নি। ধুলা জমা ডায়েরিটা হাতে নিয়ে পরিষ্কার করে যখন পৃষ্ঠা উল্টালাম, প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা, অনেক বেশি ভালোবাসি তোমাকে। পরের পৃষ্ঠায় আমাকে প্রপোজ করা দিনের কথা লেখা। প্রতিটি পৃষ্ঠায় শুধু আমাকে নিয়ে লেখা। ডায়েরি পড়তে পড়তে চোখে পানি চলে আসলো। সীমন্তিনী আমাকে এত ভালোবাসে, তাহলে আমার সাথে এমন করলো কেন? শেষ পৃষ্ঠায় লেখা, আমার জীবনের ডায়েরি লেখার কালি প্রায় শেষের পথে। ডায়েরির লেখা এখানেই শেষ।
ডায়েরির শেষে একটা চিঠি পেলাম। চিঠির ভাঁজটা খুলতেই প্রিয় শাওন, তুমি যখন এটা পাবে তখন আমি তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছি। যতটা দূরে গেলে আর কখনো ফেরা যায় না, ঠিক ততটাই দূরে। জীবনে সবকিছু আমাদের নিজের হাতে থাকে না, বিধাতার হাতেও অনেক কিছু থাকে। আর ভাগ্যের লিখন কখনো খণ্ডানো যায় না। তুমি যেদিন ফোন করে তোমার রেজাল্ট আর দেশে ফেরার কথা আমাকে জানিয়েছিলেন, আমি কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম তুমি দেশে আসলেই দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করব, আমাদের ছোট্ট সংসার হবে। কিন্তু সেদিন সকালে যখন রিপোর্ট হাতে পেলাম, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি একজন ডাক্তার হয়েও এতদিনে এটা কেন বুঝতে পারিনি। এই কিছুদিন আগে হঠাৎ গলার স্বর বদলে যেত, সবসময় গলা ভেঙে যেত। আমি ভাবতাম আইসক্রিম খাওয়ার জন্য এমনটা হয়েছে। শ্বাস নিতে কষ্ট হতো খুব। যখন কাশির সঙ্গে রক্ত পড়া শুরু হয়, শ্বাস নিতে কষ্ট হয়, তখন এমন মনে হতো যে আমার দম বুঝি এখনই বন্ধ হয়ে যাবে। এই জন্য নিজেই কিছু পরীক্ষা করলাম। কিন্তু এই রিপোর্ট দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার ফুসফুসে ক্যান্সার। অনেকটাই দেরি হয়ে গেছে। ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। আমি এখন কয়েকদিনের অতিথি। আব্বু আম্মু অনেক ডাক্তার দেখিয়েছে, সব ডাক্তারই বলেছেন আমার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। একদম মিরাক্কেল না হলে নাকি আমি বাঁচবো না। আমার পরিবার আমাকে মিথ্যে আশা দিচ্ছে আমি নাকি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। আমিও তো ডাক্তার, আমি বুঝতে পেরেছি আমি আর বাঁচবো না। কিন্তু আমার নিজের থেকেও বেশি খারাপ লাগছে তোমার জন্য। আমি না থাকলে তোমার কি হবে? আমার অনিশ্চিত জীবনের পথে তোমার ফুলের মতো সুন্দর জীবনকে জড়াতে পারবো না। এই জন্য তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাইনি। এমনকি সেদিন পার্কে সাইমনকে আমার সাথে অভিনয় করতে বলেছিলাম। সাইমন আমার জুনিয়র, ও ঢাকা মেডিকেলে পরে আমাকে নিজের বোনের মতো ভাবে, তাই আমার অনুরোধও ফেলতে পারিনি। সেদিন সকালে নতুন নাম্বার থেকে তোমার ফোনের ছবিগুলো আমি পাঠিয়েছিলাম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেদিনের করা দুর্ব্যবহার করার জন্য। আমি জানি আমার কথার বাজে আচরণে কষ্ট পেয়েছো। আমার সাথে ওইখানে ওই সময় সাইমনকে দেখে খুবই কষ্ট পেয়েছো। নিজের ইচ্ছে এভাবে তোমাকে কষ্ট দেব আমি এটা কখনোই কল্পনা করিনি। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, আমাকেই এমনটা করতে হলো। বিশ্বাস করো, তুমি যতটা কষ্ট পেয়েছো আমি তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট বুকে চেপে তোমার সাথে এমন ব্যবহার করতে বাধ্য হয়েছি। সেদিন তোমাকে ধাক্কা মেরেছিলাম একবার, কিন্তু আমার হৃদয় হাতুড়ি দিয়ে রক্তাক্ত করেছে কয়েক হাজার বার। সেদিন তুমি আমাকে দেওয়ার জন্য ফুলের মালা এনেছিলে, কিন্তু আমাকে না দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তুমি চলে যাওয়ার পর আমি সযত্নে মাটি থেকে তুলে নিজের খোপায় দিই। তোমার মনের মতো করে ফুল দিয়ে সেজেছিলাম। কিন্তু আফসোস, তুমি এটা কোনোদিন দেখতে পাবে না। তোমার অজান্তে আমি তোমার উপহার গ্রহণ করেছি। সেদিন যখন তুমি প্রচন্ড মন খারাপ নিয়ে পার্ক থেকে বেরিয়েছিলে, তুমি নিজের ক্ষতি করতে পারো এই ভেবে আমি তোমার পিছু নেই। নির্জন রাস্তায় যখন তুমি গুরুতর অ্যাক্সিডেন্ট করেছিলে, আমি নিজেকে বারবার দোষারোপ করেছিলাম। এইটাই তো সত্যি, আমার জন্যই তোমার এই অবস্থা। সামনের সদর হাসপাতালে তোমাকে ভর্তি করে আমার বোন শ্রাবণীকে রেখে আসি। আমি চাইনি জ্ঞান ফেরার পর তুমি আমাকে দেখো। আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো। আমি তো কয়েকদিনের অতিথি। এই ক্ষণস্থায়ী জীবনে সত্যি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। তোমাকে ছাড়া থাকতে হবে এই কথা মনে হলে দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছে আমার মাটি হয়ে যায়। তোমাকে ছাড়া আমার অসম্পূর্ণ মনে হয়, নিজেকে খালি খালি লাগে। আমি কাউকেই বোঝাতে পারবো না তোমাকে ছাড়া আমার এই সুন্দর পৃথিবীটা কত কুৎসিত মনে হয়। আসলে তোমাকে আমি ভালোবাসিনি, ভালোবাসলে ভোলা যায়। আমি তোমার মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম, তাই হয়তো তোমাকে মনে মনে খুব চেয়েছিলাম। কিন্তু দিন শেষে আমি নিয়তির কাছে হেরে গেলাম। আমার অসুখটা তুমি জানতে পারলে তুমি হয়তো বিরাট এক ধাঁধায় পড়ে যেতে। তুমি আমার কাছে ছুটে আসতে, আমাকে এই অবস্থাতেই বিয়ে করতে চাইতে। আমি তোমাকে কোনো ঝামেলায় ফেলতে চাইনি। আমি এতটা স্বার্থপর হতে পারবো না। আমার সাথে জড়িয়ে তোমার জীবনটাকে তিলে তিলে শেষ হতে দিতে পারবো না। তোমাকে আমি মুক্ত আকাশে ফানুসের মতো উড়তে দেখতে দেখতে শান্তিতে মরে যেতে চেয়েছি। হাসপাতাল থেকে ফিরে শ্রাবণী অনেক কিছু বলেছে। আচ্ছা, তুমি বলবে আসলে কি ধাতু দিয়ে তৈরি? শ্রাবণী এত চেষ্টা করে তোমার বন্ধু হতে পারলো না। শুধুমাত্র আমি বলেছিলাম মেয়েদের সাথে বন্ধুত্ব না করতে, সেজন্যই কি? জানো, শ্রাবণী প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছে। কারণ তুমি মানুষটাই এমন, তোমাকে ভালো না বেশে থাকা যায় না। আমার খুবই গর্ব হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজনকে ভালোবেসেছি জীবনে। শ্রাবণী অনেক ভালো একটা মেয়ে। আমার বোন হলে এমন বলছি তা কিন্তু না। তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আমি মারা যাওয়ার পর যে তোমার জীবনে আসবে, সেই মেয়ে যদি তোমার যোগ্য না হয়, সেই মেয়ে যদি তোমাকে ধোঁকা দেয়, তখন? তাই আমি বেঁচে থাকতে আমার বোন শ্রাবণের হাতে তুলে দিলাম। ওকে তুমি আগেও দেখেছিলে, হাসপাতালে যখন রক্ত দিয়েছিলাম। শ্রাবণীকে অনেক কষ্টে রাজি করিয়েছে।
কারণ আমার পরে শ্রাবণী পারবে নিখুঁত ভালোবাসতে। জানো আমার কি পরিমাণ কষ্ট হয়েছে নিজের ভালোবাসার মানুষকে অন্যজনের হাতে তুলে দিতে। হোক সে আমার ফুফাতো বোন, আমার দৃঢ় বিশ্বাস শ্রাবণী তোমাকে অনেক ভালোবাসবে ঠিক আমার মতো করে। সেদিন যখন তুমি বিয়েতে রাজি হলে আর বিয়ের ডেট ঠিক হলো, আমার ভিতরে যে কি যন্ত্রণা হচ্ছিল, আমার হৃদয় থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। আমার ভিতরে বিধ্বস্ত অবস্থা যদি একবার কাউকে দেখাতে পারতাম, নিশ্চিত সে ভয়ে আটকে উঠতো। অবশেষে তোমার বিয়ে হয়েই গেল শ্রাবণীর সাথে। জানো আমার কতটা কষ্ট। যেদিন তুমি শ্রাবণীকে সাথে নিয়ে বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলে, সেদিন আমিও গিয়েছিলাম। তোমাদের দুজনকে কি সুন্দরই না লাগছিল। তোমার ওই ভুবন ভুলানো হাসির দিকে তাকিয়েছিলাম। তখন মনে হয়েছিল ওই হাসির মাঝে আজীবন ডুবে থাকি। যদিও এখন আমি ক্ষণিকের অতিথি, তবুও কেন জানি আমার খুব হিংসে হচ্ছিল শ্রাবণীকে দেখে। আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। কিন্তু পরক্ষণেই মনে হলো এই পৃথিবীতে আমার পরে যদি কেউ তোমাকে ভালোবাসতে পারে, সুখে রাখতে পারে, তাহলে এই শ্রাবণীই পারবে। তোমাকে অনেক সুখে রাখবে। তাই সেদিন খুশি মনেই মেনে নিয়েছিলাম। মানুষের মন তো, তবুও খুব কষ্ট হচ্ছিল। তোমার বিয়ের দিন আমি সকাল থেকে অনেক কেঁদেছিলাম। খুব ইচ্ছে ছিল তোমাকে বরের সাজে দেখ। আমার জায়গায় অন্য কেউ বউ হবে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। বুকের ভিতরে প্রবল ঝড় বইছে, যেটা বেরিয়ে আসলে নিমিষে সবকিছু ধ্বংস করে দিবে। খুব কষ্ট হচ্ছিল, তবুও আমি নিজের জীর্ণশীর্ণ চেহারাকে মেকআপের আড়ালে ঢেকে গিয়েছিলাম শ্রাবণীর বাড়িতে শেষবার মতো তোমাকে দেখতে। যখন তোমাকে স্টেজে দেখলাম বরের সাজে, অপলকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল এ দেখার জন্য শেষ না হয়, কিন্তু তুমি আমাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে। আমি তোমাকে প্রাণ ভরে শেষ দেখা দেখে নিয়েছি। এখন আমি মরেও শান্তি পাবো। তোমার কবুল বলার আগেই আমি চলে আসি সেখান থেকে, কারণ আমার নিজের চোখের সামনে তোমাকে অন্য কারোর হতে কিছুতেই দেখতে পারবো না। তুমি আর শ্রাবণী খুব সুখে থাকবে। এখন হয়তো মেনে নিতে কষ্ট হবে, কিন্তু খুব শীঘ্রই তুমি শ্রাবণীকে মেনে নিয়ে নিজের বিবাহিত স্ত্রীর অধিকার দেবে। তোমার পছন্দের কথা আমি ওকে জানিয়েছি। তোমার মন মতো ওকে আমি তৈরি করেছি। তোমার সুখের সমস্ত ব্যবস্থা করেছি। আমি এখন শান্তিতে পরপারে পাড়ি জমাতে পারবো। আমার আর কোনো পিছুটান নেই। সকাল থেকে আমার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। মনে হচ্ছিল এখনই আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে। সাইমন, মা, বাবা বাড়িতেই ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার মেডিকেলে ভর্তি করার জন্য বলল। সবাই আমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু আমি জানি আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমি একেবারে ঘুমিয়ে যাব। হাজার ডাকলেও সে ঘুম আর ভাঙবে না। আমার মৃত্যুর পর কখনো আমার কবরের কাছে আসবে না, কারণ আমার কবরের কাছে এসে তুমি কাঁদলে আমি সহ্য করতে পারবো না। ইতি সীমন্তিনী। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, সীমন্তিনী কোথায়? তখন শ্রাবণী জানালা খুলে বকুল গাছের দিকে ইঙ্গিত করলো। আমি বুঝে গেছি বকুল গাছের নিচেই সীমন্তিনীর কবর। আমি ছুটে গেলাম বকুল গাছের কাছে। চারদিক থেকে বকুলের গন্ধ ভেসে আসছে। গাছের নিচে বেশ পুরনো একটা কবর। প্লেটে সীমন্তিনীর নাম আর দাফনের তারিখ আজ থেকে 5 বছর আগের। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। শ্রাবণী আমার পকেট থেকে ফুল বের করে সীমন্তিনীর কবরের উপর রাখলো। আমার কাঁধে হাত রেখে বলল, এই সবই সত্য। আমাদের বিয়ের 1 সপ্তাহ পরে সীমন্তিনী শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুর আগে আমার হাত ধরে বারবার বলেছে, আমি যেন তোমাকে আগলে রাখি। এই সত্যটা যেন তুমি কোনো দিন জানতে না পারো। আমি ওর সব কথাই রেখেছি। তোমাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছি। আমাদের ভালোবাসার নিদর্শন আমাদের মেয়ে সায়ন্তিনী। সীমন্তিনী চেয়েছিল আমাদের যদি প্রথমে মেয়ে হয়, তার নাম যেন সায়ন্তিনী রাখা হয়। খালি একটি কথা রাখতে পারলাম না। তুমি সব জেনে গেলে আজ। তুমি প্রতিদিন বলতে না, ও বিশ্বাসঘাতক, বেঈমান, ধোঁকেবাজ। সত্যিও ধোঁকেবাজ। তোমাকে ধোঁকা দিয়ে তোমার অনেক কিছুই দিয়ে গেছে। শুধু তোমাকে না, আমাকেও ওর জীবনের সবচেয়ে দামি উপহার দিয়ে গেছে। নিজের ক্ষতবিক্ষত হৃদয় পাথর চাপা দিয়ে আমাদের মিলিয়ে দিয়েছে। তোমাকে সুন্দর জীবন উপহার দিয়ে গেছে। আমি পাগলের মতো হাত দিয়ে সীমন্তিনীর কবরের মাটি খুঁড়তে শুরু করি। আমার চোখের জলের বাঁধ ভেঙে গেছে। শ্রাবণী আমার এমন অবস্থা দেখে নিজেও কান্না করছে। আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। সে নিজেও জানে আমি শান্ত হব না। প্রিয় মানুষের কবর দেখার মতো ভয়ানক দৃশ্য হয়তো দুনিয়াতে আর একটিও নেই। ভালোবাসার মানুষকে এভাবে 3.5 হাত মাটিতে শুয়ে থাকতে দেখার শোকটা ঠিক কতটা তীব্র, কতটা যন্ত্রণাদায়ক, এটা শুধু আমি জানি। তুমি ছেড়ে গেছো বলে কষ্ট হয়েছিল। আশা ছিল হয়তো কোনোদিন ফিরে পাবো, কিন্তু মৃত্যু তো সব পথই বন্ধ করে দিল। তোমাকে চাইলেও আর ফিরে পাবো না। চোখের দেখাও দেখা যাবে না, কথা বলা যাবে না। তুমি তো সব রেখেই চলে গেছো।
কিন্তু আমি চাইলেও তো আর তোমার কাছে যেতে পারবো না, আবার চাইলেও তোমাকে ভুলতে পারবো না। মরণ যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে বাকি জীবন। সৃষ্টিকর্তা যদি তোমার প্রাণ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার অপশন রাখতো, তাহলে বোধহয় আমি সেটাই করতাম।